আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা গরমে কেমন আছো? চারপাশে গরমে মানুষ অতিষ্ঠ, সবাই খালি চারপাশে খালি গরম গরম গরম, মানে যেখানেই তাকাই খালি গরমের কথা শুনতেছি। ডানে মানে ফেসবুকে স্ট্যাটাস, চারপাশের মানুষের কল মেসেজ যা আছে সব কিছু গরম নিয়ে। তো এই গরমের মধ্যে সুস্থ থাকতে হবে, খাওয়া দাওয়া করতে হবে ঠিক মতো, ঠিক আছে? এবং হচ্ছে পানি খাইতে হবে, পানি। গরমের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ ডিহাইড্রেটেড হয়ে যায়। সেই ডিহাইড্রেশনটা দূর করে আমাদের হচ্ছে পানি খাইতে হবে প্রচুর। ওকে, সো ক্লাসে চলে আসো বাচ্চারা। বিবিকিউ হয়ে যাচ্ছ, মেরিনেট হয়ে যাচ্ছ। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ সহজ করবে সব কিছু। আচ্ছা, আমরা পড়ালেখা করতেছিলাম, পড়ালেখা করি। আগের ক্লাসটা করা হয়েছে সবার? ওকে, সো গরম থাকবেই, গরমের মধ্যেই পড়ালেখা করতে হবে, কিছু করার নাই। শীতকালে শীত আছে, তার মধ্যে পড়ালেখা করতে হবে। বৃষ্টির সময় বৃষ্টি, শিলাবৃষ্টি হচ্ছে, অবস্থা খারাপ, তার মধ্যে পড়ালেখা করতে হবে। গরমকালে প্রচুর গরম, অবস্থা খারাপ, তার মধ্যে পড়ালেখা করতে হবে। কিছু করার নাই, জীবনটাই এমন। দুনিয়াতে যদি তুমি হচ্ছে সফল হতে চাও, তোমাকে কাজ করে যেতে হবে। পরিস্থিতি যেমনই হোক, সেই পরিস্থিতির বাহানা দিয়ে আমরা থেমে থাকতে পারবো না। সো চলো আমরা পড়ালেখা শুরু করি। আমরা হচ্ছে কি কোষ বিভাজন পড়তেছিলাম, কোষ বিভাজনের আমরা লাস্ট ক্লাসে মাইটোসিস পর্যন্ত পড়েছি। আজকে আমরা শুরু করব কোন জায়গা থেকে? আজকে আমরা শুরু করব মায়োসিস থেকে। মায়োসিস রিলেটেড কথাবার্তা তোমাদের অলরেডি হচ্ছে যে আমরা কিছু কথাবার্তা বলে এসেছি। মায়োসিস, মায়োসিসটা হচ্ছে আমাদের গ্রিক শব্দ মিওসিস, মিওসিস, মায়োসিস বা ইংরেজিতে এটাকে মিওসিস বলা হয়। এই মায়োসিস বা মিওসিস যেটাই বলো তুমি, এটা হচ্ছে একটা হ্রাসমূলক বিভাজন। এটাকে কি বলি আমরা? এটাকে বলি আমরা হ্রাসমূলক বিভাজন। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে হ্রাসমূলক বিভাজন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। কারণ এখানে একটা কোষ থেকে দুইটা কোষ, একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয় এবং ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হ্রাসমূলক বিভাজন। এবং এটা শুধুমাত্র ডিপ্লয়েড কোষের মধ্যে ঘটে। শুধুমাত্র কোথায় ঘটে? ডিপ্লয়েড কোষে ঘটে। সো একটা ডিপ্লয়েড কোষ আছে 2n, সেই 2nটা হচ্ছে আমাদের বিভাজিত হয়ে প্রথমে দুইটা n তৈরি করবে। প্রথমে দুইটা কি তৈরি করবে? প্রথমে দুইটা n তৈরি করবে, তারপর সেই n থেকে হচ্ছে আরো দুইটা n তৈরি হবে। n থেকে কি হবে? আরো দুইটা n তৈরি হবে। n এখানে হচ্ছে আমাদের কি আছে? n n। তাহলে হচ্ছে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হলো? চারটা কোষ তৈরি হলো, চারটা কোষ তৈরি হয়। তাহলে এখানে হচ্ছে 1 সেল টু 4 সেল, 1 সেল থেকে কত আসতেছে? 1 সেল টু 4 সেল। বাট এই যে একটা সেল, এটা ছিল আমাদের ডিপ্লয়েড সেল, আর নতুন যে চারটা সেল এরা হচ্ছে হ্যাপ্লয়েড সেল হচ্ছে। এখন মায়োসিসটা একটা ধাপে হয় না, মায়োসিস 2 ধাপে হয়। মায়োসিস কয় ধাপে হয়? মায়োসিস 2 ধাপে হয়। এই যে আমাদের যে ধাপে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইলো সেটাকে বলা হয় মায়োসিস 1। যে ধাপে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়েছে সেটাকে কি বলি আমরা? মায়োসিস 1। আর যে ধাপে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইলো না, এই হ্রাসকৃত আমাদের হচ্ছে যে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড থেকে যে হ্যাপ্লয়েড কোষ হইলো, সেই হ্যাপ্লয়েড কোষ আবার বিভাজন হয়ে আরো দুইটা কোষ তৈরি করে, এটাকে বলে মায়োসিস 2। সো আমরা মায়োসিস 1, মায়োসিস 2 সবই হচ্ছে পড়বো ক্লাসে আজকে। তাহলে এই হচ্ছে আমাদের মায়োসিস নিয়ে কথাবার্তা। এখন বিজ্ঞানীরা মিওসিস কিভাবে আবিষ্কার করলো? বিজ্ঞানীদের ধারণা ছিল মাইটোসিসই দুনিয়াতে আছে, মিওসিস বা মানে আমাদের ডিপ্লয়েড কোষই দুনিয়াতে আছে, হ্যাপ্লয়েড কোষ বলতে কিছু নাই, হ্যাপ্লয়েড বলতে কিছু নাই। সো বিজ্ঞানীরা হচ্ছে এই মিওসিস নিয়ে চিন্তাই করে নাই। কিন্তু সর্বপ্রথম একজন বিজ্ঞানী কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড ক্রোমোজোম দেখতে পায়। কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড ক্রোমোজোম দেখতে পায় বিজ্ঞানী বেনিডিন এবং হাউজার। এই কৃমির গ্যামিটে যখন হ্যাপ্লয়েড ক্রোমোজোম দেখতে পায়, তখন তারা হচ্ছে চিন্তিত হয়ে যায়, আয় হ্যাঁ, হ্যাপ্লয়েড ক্রোমোজোমটা আসলো কোথা থেকে? যে কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড ক্রোমোজোম দেখতে পায় কে? বিজ্ঞানী বেনিডিন এবং হাউজার হ্যাপ্লয়েড ক্রোমোজোম দেখতে পায়। হ্যাপ্লয়েড ক্রোমোজোম দেখতে পায় কে? দেখতে পায় বিজ্ঞানী বেনিডিন এবং হাউজার। দেখতে পায় হচ্ছে বেনিডিন ও হাউজার, বেনিডিন ও
হাউজার হচ্ছে কৃমির গ্যামিটে হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড ক্রোমোজোম দেখতে পায়, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের বিজ্ঞানী স্টার্সবার্জার সর্বপ্রথম পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে হ্রাসমূলক বিভাজন দেখতে পায়। পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে এই হ্রাসমূলক বিভাজন সর্বপ্রথম কে দেখতে পায়? হ্রাসমূলক বিভাজন দেখতে পায় বিজ্ঞানী স্টার্সবার্জার, যিনি বলছিল আমাদের অ্যামাইটোসিস থেকে অ্যামাইটোসিস থেকেই সকল হচ্ছে আমাদের এই কোষ বিভাজন প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর হচ্ছে বিজ্ঞানী ফার্মার এবং মুর আমাদের হচ্ছে যে এই বোভেরি গোলকৃমির জননাঙ্গে মায়োসিস দেখতে পায়, আর ফার্মার এবং মুর হ্রাসমূলক বিভাজনকে মিওসিস নামকরণ করে। ফার্মার ও মুর হ্রাসমূলক বিভাজনকে মিওসিস নামকরণ করে, ফার্মার এবং মুর। আর এর আগে হচ্ছে যে এই কৃমিতে এই হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন হচ্ছে বোভেরি আর হচ্ছে আমাদের এই হ্রাসমূলক বিভাজনকে মিওসিস নামকরণ করেছে। হ্রাসমূলক বিভাজন যে আছে সেই হ্রাসমূলক বিভাজনকে মিওসিস নামকরণ করেছে। হ্রাসমূলক বিভাজনকে হচ্ছে মিওসিস নামকরণ করেছে হচ্ছে আমাদের ফার্মার ও মুর। সো এই কয়টা হচ্ছে আমাদের জন্য এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ কথা, এই কয়টা কথা আমাকে মনে রাখতে হবে। তাই দেখো যে এই যে কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড ক্রোমোজোম দেখতে পায় বিজ্ঞানী বেনিজের এবং হাউজার, পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে হ্রাসমূলক বিভাজন দেখতে পায় বিজ্ঞানী স্টার্সবার্জার, কৃমিতে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন বিজ্ঞানী বোভেরি, হ্রাসমূলক বিভাজনকে মিওসিস নামকরণ করে ফার্মার ও মুর। সো এই 4টা বৈজ্ঞানিক নাম মনে রাখতে হবে, পরীক্ষার মধ্যে এমসিকিউতে টুসটুস করে দিয়ে দিবে। এখন হ্রাসমূলক বিভাজন বা মিওসিসটা শুধুমাত্র ডিপ্লয়েড কোষে ঘটে, ডিপ্লয়েড কোষ ছাড়া হ্যাপ্লয়েড কোষে কখনোই হ্রাসমূলক বিভাজন বা মিওসিস ঘটে না। এই জন্য মিওসিসের কয়েকটা টাইপ দেখা যায়, 3 টাইপের মিওসিস আমরা দেখতে পাই। ডিপ্লয়েড জীব যে আছে, ডিপ্লয়েড জীবে মিওসিস কোথায় ঘটে, যেমন ডিপ্লয়েড জীব, হ্যাপ্লয়েড জীব, কোন জীবে কখন কিভাবে মিওসিস ঘটে আসো আমরা দেখি। দেখো যে ডিপ্লয়েড জীবটা আমাদের রয়েছে, ডিপ্লয়েড জীব, আমরা যদি একটা ডিপ্লয়েড জীব দেখি, কি জীব দেখতেছি আমরা? ডিপ্লয়েড জীব। একটা ডিপ্লয়েড জীব যদি দেখি, যেমন কারা একটা ডিপ্লয়েড জীবের এক্সাম্পল আমাকে বলতে পারবা কমেন্টে? ডিপ্লয়েড জীব কারা? আমরা হচ্ছে ডিপ্লয়েড জীব। এটা ডিপ্লয়েড জীবের কথা যদি আমরা দেখতে পাই যে ডিপ্লয়েড জীব আমাদের কিভাবে কি কাজ করে, এটা ডিপ্লয়েড জীবের কথা যদি আমরা দেখতে পাই যে ডিপ্লয়েড জীব এই যে আমাদের ডিপ্লয়েড, তাহলে হচ্ছে আমাদের দেহকোষটা কেমন হবে? দেহকোষটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড হবে। ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে দেহকোষ ডিপ্লয়েড। দেহকোষ কেমন? দেহকোষ হচ্ছে আমাদের দেহকোষ ডিপ্লয়েড। সো দেহকোষ যদি ডিপ্লয়েড হয় তখন সেখান থেকে জনন মাতৃকোষও কেমন হবে? জনন মাতৃকোষও হচ্ছে আমাদের ডিপ্লয়েড। সো এই জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ বা গ্যামেট তৈরি হবে, জনন কোষ বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে গ্যামেট, জনন কোষ বা গ্যামেট তৈরি হবে। গ্যামেট কথাটা দিয়ে সবসময় হ্যাপ্লয়েড আসবে। তাহলে এই জায়গায় কি ঘটবে? এই জায়গায় মায়োসিস ঘটবে। এই জায়গায় কি ঘটবে? এই জায়গায় মায়োসিস ঘটবে। এই জায়গায় কি ঘটবে? এখানে মায়োসিস ঘটবে। এখন জনন কোষ বা গ্যামেট যে আমাদের রয়েছে, যে জায়গায় মায়োসিস ঘটে, এই গ্যামেট তো আমাদের 2 টাইপের গ্যামেট তৈরি হয়, শুক্রাণু আর ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণু যে আছে এদের মধ্যে মিলন ঘটে। শুক্রাণু ডিম্বাণুর কি ঘটে? মিলন ঘটে। কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। মিলন ঘটে কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। সেই জাইগোট থেকে আমাদের মাইটোসিস, জাইগোটের মধ্যে মাইটোসিসই ঘটে এবং হচ্ছে সেখান থেকে আমাদের ভ্রূণ তৈরি হয়। এবং এই ভ্রূণ থেকে হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হয়। এই পূর্ণাঙ্গ প্রাণীটাও আমাদের ডিপ্লয়েড থাকে, ভ্রূণটাও আমাদের কেমন থাকে? ডিপ্লয়েড থাকে। এবং পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যেই তো আমরা ডিপ্লয়েড দেহকোষ দেখতে পাই। তো এই যে ডিপ্লয়েড জীবে যে মায়োসিসটা ঘটে, এই মায়োসিসটা জনন মাতৃকোষে বা গ্যামেট সৃষ্টির সময় মায়োসিসটা ঘটে। এই জন্য এটাকে গ্যামেটোজেনিক মায়োসিস বলে। এটাকে কি বলি? এটাকে বলা হয় গ্যামেটোজেনিক মায়োসিস। এটাকে কি বলি আমরা? এটাকে বলি গ্যামেটোজেনিক মায়োসিস। তাহলে মায়োসিসের একটা টাইপ হচ্ছে গ্যামেটোজেনিক মায়োসিস ডিপ্লয়েড জীবে, বা এটা হচ্ছে উন্নত প্রাণী আমরা যারা আছি আমাদের ক্ষেত্রে এই গ্যামেটোজেনিক মায়োসিসটা দেখা যায়। আর তাহলে খেয়াল করো, দেহকোষ থেকে জনন মাতৃকোষ ডিপ্লয়েড, এখানে মায়োসিস প্রক্রিয়া হয়, জনন কোষ গ্যামেট বা গ্যামেট হ্যাপ্লয়েড হয়, তাহলে মায়োসিস ঘটে গ্যামেট তৈরির সময়। এই জন্য এটাকে গ্যামেটোজেনিক মায়োসিস বলা হয় বা টার্মিনাল মায়োসিস বলা হয়। গ্যামেটোজেনিক মায়োসিস বা এটার আরেকটা নাম হচ্ছে টার্মিনাল মায়োসিস। গ্যামেটোজেনিক মায়োসিস বা এটাকে কি বলতেছি আমরা? টার্মিনাল মায়োসিস। ওকে,
আচ্ছা, এবার আসো নেক্সট যদি আমরা দেখি যে হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে কি হবে। হ্যাপ্লয়েড জীব যারা রয়েছে সেই হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে আমাদের এরা হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণী। হ্যাপ্লয়েড জীব হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণী। দুনিয়ায় হ্যাপ্লয়েড জীব খুব কমই আছে, বেসিক্যালি হচ্ছে যে আমরা শৈবাল, ছত্রাক এদের ক্ষেত্রে দেখতে পাই এরা হ্যাপ্লয়েড জীব হয়, নিম্ন শ্রেণীর প্রাণী। এই যে হ্যাপ্লয়েড জীব যারা হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণী, এই হ্যাপ্লয়েড জীব বা নিম্ন শ্রেণীর প্রাণীতে হচ্ছে এদের দেহকোষটা কেমন হয়, এদের দেহকোষটা হয় হচ্ছে হ্যাপ্লয়েড। দেহকোষটা কেমন? দেহকোষটা হ্যাপ্লয়েড। দেহকোষ হ্যাপ্লয়েড হলে জনন মাতৃকোষও কি হ্যাপ্লয়েড। জনন মাতৃকোষ যদি হ্যাপ্লয়েড হয় তাহলে এখানে কি আর কোনো মায়োসিস ঘটার কোনো সুযোগ আছে? কোনো মায়োসিস ঘটার কোনো সুযোগ নেই। সো জনন কোষও কেমন হবে? জনন কোষ হবে হ্যাপ্লয়েড। তাহলে এখানে কোন বিভাজন ঘটে বলো? যে জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হলো, যে এটা যে হ্যাপ্লয়েড তৈরি হলো, সেখানে আমাদের হচ্ছে যে কোন বিভাজনটা ঘটে? কোন বিভাজনটা এখানে ঘটে বলো? কোন বিভাজনটা হচ্ছে এখানে ঘটে? কোন বিভাজনটা ঘটে এই জায়গায় বলতে পারবা? এই জায়গায় কিন্তু মাইটোসিস ঘটে। এখন আমাদের জনন কোষটা আমাদের হচ্ছে শুক্রাণু ডিম্বাণু। জনন কোষটা আমাদের শুক্রাণু আর ডিম্বাণু, শুক্রাণু এবং হচ্ছে ডিম্বাণু। জনন কোষ কি? শুক্রাণু এবং ডিম্বাণু হচ্ছে আমাদের জনন কোষ, শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে। এই জাইগোটটা কি হবে? অলওয়েজ দুনিয়ায় যত জাইগোট তৈরি হবে সব ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে। এখন এই জাইগোট থেকে যখন ভ্রূণ তৈরি হবে, সেই ভ্রূণটাকে হ্যাপ্লয়েড হইতে হবে। ভ্রূণটাকে হ্যাপ্লয়েড হইলে পূর্ণাঙ্গ প্রাণী হ্যাপ্লয়েড হয়। এখন এই জায়গায় আমাদের হচ্ছে অবশ্যই কি ঘটতে হবে? এই জায়গায় অবশ্যই হচ্ছে আমাদের মিওসিস ঘটতে হবে। তাহলে এখানে কি ঘটে? এই জায়গায় সেই আমাদের কাঙ্ক্ষিত মায়োসিসটা ঘটে। তাহলে মায়োসিসটা আমাদের জাইগোটে ঘটে, এই জন্য এটাকে বলা হয় জাইগোটিক মায়োসিস। এটাকে কি বলা হয়? জাইগোটিক মায়োসিস। কোথায় দেখা যায় এটা? এটা শৈবাল ছত্রাকে দেখা যায়। শৈবাল ও ছত্রাকের ক্ষেত্রে এদের এরকম হ্যাপ্লয়েড দেহ, এদের ক্ষেত্রে জাইগোটিক মায়োসিস হয়। কোন মায়োসিস হয় এদের ক্ষেত্রে? জাইগোটিক মায়োসিস হয়। আরেকটা মায়োসিস আছে যেটা মাইক্রোস্পোর, মেগাস্পোর। স্পোর তৈরির সময় যে মায়োসিস হয়, স্পোর তৈরির সময় মাইক্রোস্পোর, মেগাস্পোর তৈরির সময় মাইক্রোস্পোর, তারপর হচ্ছে মেগাস্পোর, মাইক্রোস্পোর বা পুংরেণু বা হচ্ছে মেগাস্পোর বা স্ত্রীরেণু, মেগাস্পোর বা হচ্ছে আমাদের স্ত্রীরেণু। এদের তৈরির সময় হচ্ছে আমাদের কি হয়? এদের তৈরির সময় যে মায়োসিস হয়, তাহলে মাইক্রোস্পোর বা পুংরেণু, মেগাস্পোর বা স্ত্রীরেণু, এদের তৈরির সময় আমাদের মায়োসিস হয়। এটাকে বলি স্পোরিক মায়োসিস। এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে স্পোরিক মায়োসিস। এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় ফার্ন এবং নগ্নবীজী উদ্ভিদে। এটা কোথায় দেখা যায়? এটাকে দেখা যায় হচ্ছে ফার্ন ও নগ্নবীজিতে। তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের মায়োসিসের তিনটা টাইপ। তাহলে মাইটোসিসের মধ্যে কিন্তু কোনো টাইপ ছিল না, কিন্তু মায়োসিসের মধ্যে কিন্তু তিনটা টাইপ আছে। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। খুবই গুরুত্বপূর্ণ কথা এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ কথা। বুঝতে পারছি এতটুকু? আচ্ছা, এতটুকু বুঝতে পারছি। তাহলে দেখো আমরা তিন টাইপের মায়োসিস কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি। এখন আসো যে সামনে যদি আমরা যাই, যে আমাদের মায়োসিসটা দুইটা ভাগে ভাগ করা যায়। এই যে মায়োসিস আছে, মায়োসিসের কিন্তু দুইটা ভাগ আছে। মায়োসিসের কয়টা ভাগ আছে? মায়োসিসের ক্ষেত্রেও আমাদের প্রথমে ইন্টারফেজ হয়। মায়োসিসের ক্ষেত্রে ইন্টারফেজ আছে, আর হচ্ছে মায়োটিক বিভাজন। এটার নাম কি? মায়োটিক বিভাজন। এখানে হচ্ছে আমাদের মায়োসিস 1 এবং মায়োসিস 2। মায়োটিক বিভাজনের ক্ষেত্রে আমাদের দুইটা কথা আছে, একটা হচ্ছে মায়োসিস 1 আর একটা হচ্ছে মায়োসিস 2। একটা হচ্ছে মায়োসিস 1 আর একটা হচ্ছে মায়োসিস 2। মায়োসিস 1 আর একটা হচ্ছে মায়োসিস 2। মায়োসিস 1 এবং মায়োসিস 2। মায়োসিস 1 এবং মায়োসিস 2। মায়োসিস 1 এর ক্ষেত্রে 4টা স্টেপ পাওয়া যাবে,
আমাদের প্রো মেটাফেজটা এখানে পাওয়া যায় না, একটা হচ্ছে প্রোফেজ ওয়ান, তারপর হচ্ছে মেটাফেজ ওয়ান, তারপর হচ্ছে আমাদের প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, দেন হচ্ছে আমাদের এনাফেজ ওয়ান, দেন টেলোফেজ ওয়ান, এবং হচ্ছে আমাদের কি টেলোফেজ ওয়ান, এনাফেজ ওয়ান এবং টেলোফেজ ওয়ান। মায়োসিস টু যে আছে, মায়োসিস টু যা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে প্রোফেজ টু, তারপর হচ্ছে আমাদের মেটাফেজ টু, এনাফেজ টু, তারপর হচ্ছে এনাফেজ টু, টেলোফেজ টু, ঠিক আছে। তাহলে এই যে আমাদের চারটা, আমরা আটটা, তাহলে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় দিছিলাম মায়োসিসের ভাগ কয়টা, মায়োসিসের ভাগ কিন্তু আটটা। এখন এই যে প্রোফেজ ওয়ান আছে, এটার আবার সাব ডিভিশন আছে, এটার আবার কি আছে, সাব ডিভিশন আছে। প্রোফেজ ওয়ানের আবার সাব ডিভিশন আছে, যে প্রোফেজ ওয়ান এত বড় যেটাকে আরো সাব ডিভাইড করা হয়েছে। এটা মনে রাখবো কিভাবে, কি কি স্টেপ আছে প্রোফেজ ওয়ানের ক্ষেত্রে, 1 2 3 4 5, আমাদের 5টা ধাপ আছে। একটা হচ্ছে লেপটোটিন, তারপর হচ্ছে জাইগোটিন, প্যাকাইটিন বানান তো আমার নিজেরই মনে নেই, প্যাকাইটিন, ডিপ্লোটিন, আর হচ্ছে ডায়াকাইনেসিস। তাইলে হচ্ছে আমাদের এই 5টা হচ্ছে আমাদের স্টেপ প্রোফেজ ওয়ানের। এখন এই 5টা স্টেপের মধ্যে আজীবন গুবলেট পেকে যায়, আমি নিজেই আজীবন ভুলে যাই এই 5টা স্টেপের সিরিয়ালটা। সো আমি এই জন্য এটা মনে রাখি একটা ছন্দ দিয়ে, সেটা হচ্ছে লেজে পাড়া দিয়ে দীপু দিল দৌড়, দীপু দিল দৌড়, এটা দিয়ে আমি মনে রাখি। লে দিয়ে হচ্ছে লেপটোটিন, যে দিয়ে হচ্ছে জাইগোটিন, যে দিয়ে হচ্ছে জাইগোটিন, তারপর পাড়ার প দিয়ে হচ্ছে কি প্যাকাইটিন, দীপু দিয়ে হচ্ছে কি ডিপ্লোটিন, আর হচ্ছে আমাদের এই দৌড় দিয়ে ডায়াকাইনেসিস, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কথা, এবং এই কথাগুলা খুবই ইম্পর্টেন্ট, এই সাবফাইলামগুলা, এই আমাদের উপধাপগুলা। তাহলে প্রোফেজ ওয়ানের আবার 5টা উপধাপ আছে, এই উপধাপ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, উপধাপ সম্পর্কে আমাদের কি করতে হবে, উপধাপ সম্পর্কে আমাদের জানতে হবে। এই মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর মাঝখানে একটা আমাদের এই গ্যাপটা, মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর মাঝে একটা গ্যাপ থাকে, সেটাকে বলে ইন্টারকাইনেসিস, ঠিক আছে। আর এই ইন্টারফেস হওয়ার সাথে ডিএনএ রেপ্লিকেশন ঘটে। তোমাদের বইয়ে এই ছকের মধ্যে ভুল দেওয়া আছে, ছকের আগে কিন্তু বলা আছে যে ইন্টারফেজে আমাদের ডিএনএ রেপ্লিকেশন ঘটে। ইন্টারফেজে কি ঘটে, ডিএনএ রেপ্লিকেশন ঘটে। তাহলে ডিএনএ রেপ্লিকেশন কোথায় ঘটে, ইন্টারফেজ দশায় আমাদের ডিএনএ রেপ্লিকেশন ঘটে। তাই ডিএনএ রেপ্লিকেশন কোথায় ঘটে, ডিএনএ রেপ্লিকেশন ঘটে হচ্ছে আমাদের এই ডিএনএ রেপ্লিকেশনটা ইন্টারফেস দশায় ঘটে। সো পরীক্ষায় প্রশ্ন উত্তর ইন্টারফেস, ভাইয়া বইয়ে তো প্রোফেজ দেওয়া, বইয়ের ছকে প্রোফেজ দেওয়া, কিন্তু ছক ছাড়া যেখানে লেখা সেখানে কিন্তু ইন্টারফেসই লেখা। তাহলে আমরা এখন এই স্টেপগুলো সম্পর্কে জানবো, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিসের মধ্যে কি ঘটে। এই প্রোফেজ 1 কিন্তু অনেক সময় লেগে যায় প্রোফেজ 1 ঘটতে। এই প্রোফেজ 1 ঘটতে কিন্তু 1 সপ্তাহ সময় লাগে। প্রোফেজ 1 ঘটতে কয়দিন সময় লাগে, প্রোফেজ 1 হতে আমাদের 1 সপ্তাহ সময় লাগে, এবং মানুষের শুক্রাশয়ে মায়োসিস হইতে সময় লাগে 1 মাস, মানুষের শুক্রাশয়ে প্রোফেজ 1 হইতে লাগে হচ্ছে 7 দিন। এই আমাদের মানুষের শুক্রাশয়ে শুক্রাণু তৈরির সময়, শুক্রাশয়ে এই মিওসিসে সময় লাগে হচ্ছে 1 মান্থ, আর হচ্ছে প্রোফেজ 1-এ সময় লাগে হচ্ছে 7 দিন। প্রোফেজ 1-এ সময় লাগে কত দিন, প্রোফেজ 1-এ লাগে হচ্ছে 7 দিন, প্রোফেজ 1-এ সময় লাগে 7 দিন। ওকে, আচ্ছা এবার আসো যে আমরা হচ্ছে এই প্রোফেজ 1-এর যে সাব ধাপগুলো আছে, উপধাপ, সেই উপধাপগুলো সম্পর্কে একটা একটা করে জানি। তো আমাদের 1 নম্বরে আসে হচ্ছে
টিন, লেপ্টোটিন, লেপ্টোটিন, এক নম্বরে কি আসে? লেপ্টোটিন। সো এই যে লেপ্টোস কথা অর্থ ফাইন বা থিন বা চিকুন, আর টিন মানে হচ্ছে থ্রেড বা সুতা। তাহলে হচ্ছে এই লেপ্টো কথাটার অর্থ কি? লেপ্টো কথাটার অর্থ হচ্ছে ফাইন বা চিকন, চিকন, আর থ্রেড মানে কি? টিন, টিন কথাটা আসছে থ্রেড থেকে, থ্রেড বা সুতা, থ্রেড বা সুতা, থ্রেড বা সুতা। তাই লেপ্টোটিন জিনিসটা কি আমাদের? লেপ্টোটিন জিনিসটা হচ্ছে আমাদের ফাইন বা চিকুন, আর টিন কথাটা হচ্ছে থ্রেড বা সুতা, চিকুন সুতাকে আমরা লেপ্টোটিন বলি। সো এই লেপ্টোটিন দশায় আমাদের কি কি কাজ ঘটে আমাকে একটু বলে ফেলো তো, লেপ্টোটিন দশায় কি কি ঘটনা ঘটে? দেখি তো তোমরা কেউ পারো কিনা লেপ্টোটিন দশায় কি কি ঘটনা ঘটে আমাকে বলতে পারো কিনা। লেপ্টোটিন দশায় কি কি ঘটনা ঘটে এটা আমাকে বলতে পারো কিনা, আমি দেখি। যে তোমরা তো অনেক পড়ালেখা করছো, অনেক জায়গায় পড়ছো, আমি নিশ্চয়ই পড়ছো, অবশ্যই পড়ছো, পড়ালেখা করাই উচিত। সো তোমরা হচ্ছে যে এই উত্তরগুলা দিতে পারো কিনা যে লেপ্টোটিন দশায় আমাদের হচ্ছে কি কি ঘটনা ঘটে, লেপ্টোটিন দশায় কি কি ঘটনা ঘটে, লেপ্টোটিন দশায় কি কি ঘটনা ঘটে, লেপ্টোটিন দশায় হচ্ছে আমাদের কি কি ঘটনা ঘটে। আচ্ছা, কমেন্টে তোমার ছন্দ বলা লাগবে না, ঠিক আছে? তুমি ক্লাস করতে আসছো, ক্লাস করো, তোমার নিজের ছন্দ নিজের কাছেই রাখলে ভালো হয়, বুঝছো? তাহলে লেপ্টোটিন দশায় হচ্ছে আমাদের কি ঘটনা ঘটে, লেপ্টোটিন দশায় কি ঘটনা ঘটে, এটা কেউ কমেন্টে বলতে পারতেছে না। লেপ্টোটিন দশায় কি ঘটনা ঘটে? লেপ্টোটিন দশায় হচ্ছে যে আমাদের এই ক্রোমোজোমগুলা আমাদের হচ্ছে যে এরকম চিকন সুতার মতো ক্রোমোজোম থাকে। লেপ্টোটিন দশায় প্রথম কথা হচ্ছে এখানে জলবিয়োজন ঘটে। এখানে কি ঘটে? জলবিয়োজন বা ডিহাইড্রেশন ঘটে, জলবিয়োজন বা ডিহাইড্রেশন ঘটে, জলবিয়োজন বা ডিহাইড্রেশন ঘটে। এর ফলে হচ্ছে ক্রোমোজোমগুলা মোটা খাটো হইতে থাকে। সহজ যে হিসাব, যে জলবিয়োজন বা ডিহাইড্রেশন ঘটে এবং ডিহাইড্রেশনের ফলে ক্রোমোজোম মোটা খাটো হয়। ক্রোমোজোম কি হয়? ক্রোমোজোম মোটা খাটো হয়, ক্রোমোজোম মোটা খাটো হতে থাকে, মোটা খাটো হতে থাকে, মোটা অ্যান্ড খাটো হতে থাকে। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এ দশায় ক্রোমোমিয়ার দেখা যায়। কি দেখা যায়? ক্রোমোমিয়ার দেখা যায়, ক্রোমোমিয়ার দেখা যায়, ক্রোমোমিয়ার দেখা যায়। এই ক্রোমোমিয়ার জিনিসটা কি? ক্রোমোমিয়ার হচ্ছে কুণ্ডলিত ডিএনএ। ক্রোমোমিয়ার জিনিসটা হচ্ছে কুণ্ডলিত ডিএনএ, অধিক কুণ্ডলিত ডিএনএ। সো বেসিক্যালি আমাদের ডিএনএ পেঁচায় 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 ক্রোমোজোম তৈরি হয়। অধিক কুণ্ডলিত ডিএনএ, অধিক কুণ্ডলিত ডিএনএকে আমরা কি বলি? অধিক কুণ্ডলিত ডিএনএ যে আছে এটাকে আমরা ক্রোমোমিয়ার বলি। খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে দেখো আমাদের হচ্ছে এটা কি? এটা হচ্ছে লেপ্টোটিন দশা, লেপ্টোটিন দশা। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমাদের হচ্ছে যে একটা ক্রোমোজোম আছে, এই যে একটা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমটা বেসিক্যালি হচ্ছে যে ডিএনএ পেঁচায় 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 ক্রোমোজোম হবে। একটা জায়গায় ডিএনএ যদি এমন পেঁচায় যে জিনিসটা হচ্ছে আমাদের এরকম একটা বুটুলির মতো তৈরি হবে, এই বুটুলিটাকে বলা হয় ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার। তোমরা প্রথম অধ্যায়ে পড়তে গেলে দেখবা সেই অধ্যায়ে ক্রোমোমিয়ারটা প্যাকাইটিন দশায় দেওয়া আছে, কিন্তু এটা লেপ্টোটিন দশায় হবে, ক্রোমোমিয়ার দেখা যায়। আমাদের হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে আমাদের এইখানে আমরা দেখতে পাই প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারগুলো নিউক্লিয়ার এনভেলপের কাছাকাছি এসে ফুলের তোড়ার মতো গঠন তৈরি করে। এটা প্রাণী কোষে স্পেসিফিক্যালি একটা ঘটনা দেখা যায়, প্রাণী কোষে স্পেসিফিক্যালি একটা ঘটনা দেখা যায় যে সেন্ট্রোমিয়ার 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 নিউক্লিয়ার এনভেলপের কাছাকাছি এসে, সেন্ট্রোমিয়ার নিউক্লিয়ার এনভেলপের কাছাকাছি এসে, এনভেলপের কাছাকাছি এসে, নিউক্লিয়ার এনভেলপের কাছাকাছি এসে ফুলের তোড়ার মতো গঠন তৈরি করে, কাছাকাছি এসে ফুলের তোড়ার মতো গঠন তৈরি করে। নিউক্লিয়ার এনভেলপের কাছাকাছি এসে এরা হচ্ছে ফুলের তোড়ার মতো গঠন করে, ফুলের তোড়ার মতো গঠন করে। জিনিসটা কি? এই সব নিউক্লিয়ার এনভেলপগুলা এরকম কাছাকাছি এসে ফুলের তোড়ার মতো গঠন তৈরি করে। দেখে মনে হয় একটা ফুলের তোড়া, এই আমাদের নিউক্লিয়ার এনভেলপের কাছাকাছি এরকম ফুলের তোড়ার মতো গঠন তৈরি করে, ফুলের তোড়ার মতো গঠন করে। একে কি বলা হয়? এটাকে কি বলে? একে বুকে বলা হয়, বুকে, বুকেট, 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 বুকেট বা বুকে, যে ফুলের তোড়া। এবং এই ধরনের বিন্যাসকে বলা হয় পোলারাইজড বিন্যাস। এই ধরনের বিন্যাসকে কি বলে? এই ধরনের বিন্যাসকে পোলারাইজড বিন্যাস বলে, যে একটা পোলে চলে আসে বিন্যাসকে পোলারাইজড বিন্যাস বলে। এটা কিন্তু স্ত্রী কোষে উদ্ভিদ কোষে দেখা যায় না, এটা শুধুমাত্র প্রাণী কোষে দেখা যায়। পোলারাইজড বিন্যাস বা মেরুর বিন্যাস, যে একটা মেরুর মতো এই ঘটনা ঘটে। তাহলে ক্রোমোমিয়ার হচ্ছে অধিক কুণ্ডলিত ডিএনএ, ক্রোমোমিয়ার কি? অধিক কুণ্ডলিত ডিএনএ, ক্রোমোমিয়ার কি? অধিক কুণ্ডলিত ডিএনএ।
তাহলে খেয়াল করে দেখো, জলবিয়োজন বা ডিহাইড্রেশন ঘটে, ক্রোমোজোম মোটা খাটো হয়, ক্রোমোমিয়ার দেখা যায় অধিক কুণ্ডলিত ডিএনএ থাকে, প্রাণী কোষে সেন্ট্রোমিয়ার নিউক্লিয়ার এনভেলপের কাছে এসে ফুলের তোড়ার মতো গঠন তৈরি করে একে বুকে বলা হয়। গেল লেপ্টোটিনের কথা গেল। 2 নম্বর কথা হচ্ছে জাইগোটিন। 2 নম্বর কথা হচ্ছে জাইগোটিন। জাইগোটিন 2 নম্বর কথা হচ্ছে কি আমাদের জাইগোটিন। জাইগোটিন জাইগোটিন। এখানে জাইগোস শব্দটার অর্থ হচ্ছে জাইগোস। জাইগোস মানে হচ্ছে জোড়া, জোড়া, আর টিন মানে তো সুতা। টিন মানে কি আমাদের? টিন মানে তো হচ্ছে সুতা। তাহলে হচ্ছে আমাদের জাইগোটিন আমাদের হচ্ছে জোড়া সুতা। তো আমাদের এখানে ঘটনা যেটা ঘটে, জাইগোটিনের কি কি ঘটনা ঘটে দেখি তোমরা বলতে পারো কিনা। জাইগোটিনের প্রথম ঘটনা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম দ্বয় কাছাকাছি এসে আমাদের কি তৈরি করে? হোমোলোগাস ক্রোমোজোম দ্বয় কাছাকাছি এসে আমাদের একটা জোড়া সৃষ্টি করে। এই জোড়াটাকে বলা হয় বাইভ্যালেন্ট, এবং জোড়া সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? সিন্যাপসিস বলা হয়। জোড়া সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? সিন্যাপসিস বলা হয়। সেখানে একটা টার্ম আসে যে হোমোলোগাস। হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম মানে কি? সমসংস্থ ক্রোমোজোম। হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম এই শব্দটার অর্থ কি? এই হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম বলতে বোঝায় যে দুইটা ক্রোমোজোমের সেম সাইজ, সেম শেপ, সেম ক্যারেক্টার, সেম সাইজ, সেম শেপ, সেম ক্যারেক্টারের দুইটা ক্রোমোজোম। সেম শেপ, সেম ক্যারেক্টারের দুইটা ক্রোমোজোম। ক্যারেক্টারের সেম ক্যারেক্টারের হচ্ছে দুইটা ক্রোমোজোম। সেম সাইজ, সেম শেপ, সেম ক্যারেক্টারের দুইটা ক্রোমোজোম। দুইটা ক্রোমোজোম, সেম সাইজ, সেম শেপ আর সেম ক্যারেক্টারের দুইটা ক্রোমোজোমকে আমরা হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম বলি। তো এই জাইগোটিনের মূল কথা হচ্ছে এই সমসংস্থ ক্রোমোজোম পাশাপাশি এসে পাশাপাশি এসে আমাদের পাশাপাশি, এই যে দেখো এখানে ক্রোমোজোমের মধ্যে দুইটা বড় ছিল, দুইটা ছোট ছিল। বড় দুইটা ক্রোমোজোম একসাথে চলে আসে, ছোট দুইটা ক্রোমোজোম একসাথে চলে আসে। পাশাপাশি এসে আমাদের পাশাপাশি এসে কি করে? পাশাপাশি এসে জোড়া সৃষ্টি করে, জোড়া সৃষ্টি করে। একে কি বলে? একে বাইভ্যালেন্ট ক্রোমোজোম বলা হয়। বাইভ্যালেন্ট ক্রোমোজোম বলে, একে বাইভ্যালেন্ট ক্রোমোজোম বলে। যে ক্রোমোজোম দুইটাকে একসাথে বলি হচ্ছে বাইভ্যালেন্ট ক্রোমোজোম বলে। আর এই জোড়া সৃষ্টির প্রক্রিয়াকে সিন্যাপসিস বলে। জোড়া সৃষ্টির প্রক্রিয়াকে, যে জোড়াটা সৃষ্টি হবে, যে জোড়া সৃষ্টির প্রক্রিয়াকে যেমন ছেলে মেয়ে একসাথে থাকার হালাল প্রক্রিয়ার নাম হচ্ছে বিবাহ, প্রসেসটার নাম বিবাহ। আর একসাথে কি বলি আমরা তাদেরকে? জামাই বউ বা কাপল বলি। সো প্রসেসটার নাম বিবাহ, আর তাদের একসাথে আমরা জামাই বউ বা কাপল বলি। ঠিক তেমনি জোড়া সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস, আর জোড়াকে কি বলা হয়? জোড়াকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট। জোড়াকে কি বলে? জোড়াকে বলে হচ্ছে বাইভ্যালেন্ট। জোড়াকে কি বলা হয়? জোড়াকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট। জোড়াকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট। জোড়াকে কি বলা হয়? জোড়াকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট। জোড়াকে কি বলা হয়? জোড়াকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট বলা হয়, বাইভ্যালেন্ট বলা হয়। সেখানে কি হয় আমাদের? এই যে এই লম্বা দুইটা যে ক্রোমোজোম ছিল আমাদের, লম্বা দুইটা ক্রোমোজোম একসাথে থাকে আর খাটো দুইটা ক্রোমোজোম একসাথে থাকে। এই যে আমাদের হচ্ছে যে হোমোলোগাস ক্রোমোজোম একসাথে থাকার যে প্রক্রিয়া, এটাকে বলি হচ্ছে আমরা যে এটা হচ্ছে বাইভ্যালেন্ট। এটা হচ্ছে বাইভ্যালেন্ট। এটা কি আমাদের? এটা হচ্ছে বাইভ্যালেন্ট। এটা হচ্ছে বাইভ্যালেন্ট। এটা হচ্ছে আমাদের বাইভ্যালেন্ট ক্রোমোজোম। বাইভ্যালেন্ট। বাই মানে হচ্ছে দুই, বাইভ্যালেন্ট। তাহলে এই যে জিনিসটা আছে এটাকে আমরা বলি হচ্ছে জাইগোটিন। এটা হচ্ছে জাইগোটিন, ঠিক আছে? জাইগোটিন। তাইলে এই হচ্ছে আমাদের জাইগোটিনের, কিন্তু আর কোনো কথা নেই। জাইগোটিনের কথাই দুইটাই। এখন ধরো আমাদের 50টা ক্রোমোজোম আছিল, 50টা ক্রোমোজোম থেকে বাইভ্যালেন্ট ক্রোমোজোম, 50টা ক্রোমোজোম থেকে বাইভ্যালেন্ট ক্রোমোজোম কয়টা তৈরি হবে? 50টা ক্রোমোজোম থেকে বাইভ্যালেন্ট ক্রোমোজোম কয়টা হবে? ধরো 50টা ক্রোমোজোম ছিল, এরা জোড়া মিলা বাইভ্যালেন্ট ক্রোমোজোম হইলো। 50টা ক্রোমোজোম থেকে বাইভ্যালেন্ট ক্রোমোজোম হবে কয়টা? বাইভ্যালেন্ট ক্রোমোজোম হবে কয়টা বলো? 50টা ক্রোমোজোম আছে, সেখান থেকে বাইভ্যালেন্ট ক্রোমোজোম কয়টা হবে? বাইভ্যালেন্ট ক্রোমোজোম হবে 25টা। বাইভ্যালেন্ট ক্রোমোজোম কয়টা হবে? বাইভ্যালেন্ট ক্রোমোজোম হবে হচ্ছে আমাদের 25টা। 50টা ক্রোমোজোম থেকে আমাদের বাইভ্যালেন্ট ক্রোমোজোম হবে কয়টা? বাইভ্যালেন্ট ক্রোমোজোম হবে হচ্ছে 25টা বাইভ্যালেন্ট ক্রোমোজোম হবে। ওকে, আচ্ছা। আচ্ছা, সামনে যদি যাই আমরা তাহলে হচ্ছে প্যাকাইটিন। সামনে গেলে কি? প্যাকাইটিন। 3 নাম্বার হচ্ছে প্যাকাইটিন।
টিন, প্যাকাইটিন। এখানে আমাদের এই প্যাকাইস, প্যাকাইস, প্যাকাইস শব্দের অর্থ হচ্ছে মোটা, আর হচ্ছে টিন মানে তো সুতা, মোটা সুতা, টিন মানে সুতা। আচ্ছা, এখানে অনেকগুলা ঘটনা ঘটে প্যাকাইটিনের মধ্যে। কি কি ঘটনা ঘটে প্যাকাইটিনের মধ্যে বলতে পারবা? প্যাকাইটিনের মধ্যে 3টা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়। এই প্যাকাইটিনে যে 3টা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, এই 3টা গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে একটু বলো তো। আচ্ছা শোনো, ক্লাসে মানে তোমাদের কমেন্টগুলা কিন্তু আমি দেখি এবং কমেন্টে আমার উপর কিন্তু এফেক্ট পড়ে, ঠিক আছে? এই যেমন একজন বলতেছে যে ভাইয়া 2x 3x ক্লাস করে হচ্ছে অভ্যাস, এই জন্য মনে হইতেছে ভাই এখন ঘুমায় ঘুমায় ক্লাস নিচ্ছে। এটা শুনে যদি আমি আরও স্পিডে পড়ানো শুরু করি তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? তাই ক্লাসে কমেন্ট আমরা ভালো কমেন্ট করি, ঠিক আছে? ভালো না লাগলে ক্লাস না করি, বাট পজিটিভ কমেন্ট করি। কারণ যে টিচার ক্লাস নিচ্ছে সে কিন্তু কষ্ট করে ক্লাস নিচ্ছে। এই জায়গায় আমি এখানে দাঁড়ায় কিন্তু কষ্ট করে ক্লাস নিচ্ছি এবং এটা ফ্রি প্রজেক্ট, এখান থেকে কিন্তু আমি 1 টাকাও কামাচ্ছি না। আমি যদি এই প্রজেক্টটা লঞ্চ করতাম যে না 300 টাকায় আমি হচ্ছে পুরো বায়োলজি পড়াই দিব, সেখানেও 8-10 হাজার মানুষ হতো, তাই না? সো আমি ফ্রি একটা প্রজেক্ট লঞ্চ করেছি এই কারণে যেন তোমাদের লাভ হয়। সো আমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করি, রিলেভেন্ট কথাবার্তা বলি, ইরেলেভেন্ট কথা বলে নিজে ডিস্ট্রাক্টেড না হই, টিচারকে ডিস্ট্রাক্টেড না করি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের ক্রোমোজোমগুলো আরও খাটো আর মোটা হয়। এখানে ক্রোমোজোমগুলো কি হয়? এখানে ক্রোমোজোমগুলো আরও খাটো এবং মোটা হয়। ক্রোমোজোমগুলো কি হয়? এই ধাপে ক্রোমোজোমগুলো আরও খাটো এবং মোটা হয়। প্রথম কথা, এখানে যে ঘটনাটা ঘটে, এই ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি অংশ বিভাজিত হয়। সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি অংশ, এই ছবি আঁকা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় ছবি আঁকা আসবে। এই সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি অংশ কিন্তু আমাদের বিভাজিত হয়। বিভাজিত হয়ে এই ক্রোমাটিড গঠন করে। এই জাইগোটিন অবস্থায় এরা যে আমাদের বাইভ্যালেন্ট ক্রোমোজোম অবস্থায় আছে, এই বাইভ্যালেন্ট ক্রোমোজোম অবস্থায় আমাদের ঘটনা ঘটে হচ্ছে সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমটা আমাদের হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমের বাকি অংশ অনুদৈর্ঘ্য বা লম্বালম্বিভাবে বিভক্ত হয়। অনুদৈর্ঘ্য বা লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে তারা কি তৈরি করে? তারা হচ্ছে যে আমাদের এই ক্রোমাটিড গঠন করে। সেটা একটা বাইভ্যালেন্ট ক্রোমোজোম, এর মধ্যে ক্রোমাটিড গঠন হয়েছে। আর এটা হচ্ছে কোথায় হয়? এটা সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি যে ক্রোমোজোম আছে সেখানে এরকম বাইভ্যালেন্ট ক্রোমোজোম দেখা। এই আমাদের হচ্ছে সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি অংশটা বিভক্ত হয়। বিভক্ত হয়ে হচ্ছে আমাদের কি গঠন করে? ক্রোমাটিড গঠন করে। সো একটা জায়গায় হচ্ছে কয়টা ক্রোমাটিড পাওয়া যায়? একটা বাইভ্যালেন্টে কয়টা ক্রোমাটিড পাওয়া যাচ্ছে? একটা বাইভ্যালেন্টে কিন্তু হচ্ছে আমাদের 4টা ক্রোমাটিড পাওয়া যাচ্ছে। 4টা ক্রোমাটিড পাওয়া যাচ্ছে। এই বাইভ্যালেন্টে যে 4টা ক্রোমাটিড পাওয়া যাচ্ছে এটাকে কিন্তু বলি আমরা টেট্রাড। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে টেট্রাড। এটাকে কি বলি? এটাকে বলি টেট্রাড। সো আমাদের হচ্ছে যে এখানে ঘটনা কিন্তু ঘটে গেছে, মহা একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে মহা একটা ঘটনা ঘটে গেছে এখানে হয় কি? আমাদের এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত, বাইভ্যালেন্ট ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি অংশ অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়। এই যে আমাদের বাইভ্যালেন্ট ক্রোমোজোম আছে, যে বাইভ্যালেন্ট ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি অংশ, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি অংশ, বাইভ্যালেন্ট ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি অংশ, সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি অংশ অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়। বাকি অংশ অনুদৈর্ঘ্য বিভাজিত হয়ে ক্রোমাটিড গঠন করে। অনুদৈর্ঘ্য বিভাজিত হয়ে ক্রোমাটিড গঠন করে। বিভাজিত হয়ে কি গঠন করে? ক্রোমাটিড গঠন করে। 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 তাই একটি ক্রোমাটিড গঠন করে। সো বাইভ্যালেন্টের ভেতর দেখা যায়, বাইভ্যালেন্টে, সো বাইভ্যালেন্ট ক্রোমোজোমে, বাইভ্যালেন্ট ক্রোমোজোমে, বাইভ্যালেন্ট ক্রোমোজোমে, বাইভ্যালেন্ট ক্রোমোজোমে কি দেখতে পাই আমরা? বাইভ্যালেন্ট ক্রোমোজোমে 2টি সেন্ট্রোমিয়ার ও 4টা ক্রোমাটিড দেখা যায়। এই যে একটা বাইভ্যালেন্ট ক্রোমোজোম, 2টা সেন্ট্রোমিয়ার ও 4টা ক্রোমাটিড দেখা যায়। সেন্ট্রোমিয়ার ও 4টা ক্রোমাটিড দেখা যায়। ও 4টা ক্রোমাটিড দেখা যায়। 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 এটাকে আমরা বলি হচ্ছে টেট্রাড। এটাকে কি বলি? টেট্রাড। এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে টেট্রাড। এটাকে বলি টেট্রাড বলি। সো টেট্রাড বলে একটা টার্ম পাওয়া যায়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে বাইভ্যালেন্ট ক্রোমোজোমে 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড জিনিসটা কি? এই যে দেখো একটা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের এটা হচ্ছে ক্রোমাটিড 1,
এটা হচ্ছে ক্রোমাটিড 2, এটা কি আমাদের ক্রোমাটিড 1, ক্রোমাটিড 1, এটা ক্রোমাটিড 1, এটা হচ্ছে ক্রোমাটিড 2। তো একটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড থাকে। একটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড থাকে? দুইটা ক্রোমাটিড থাকে। এটা হচ্ছে ক্রোমাটিড 1, এটা হচ্ছে ক্রোমাটিড 1, ক্রোমাটিড 1, আর এটা হচ্ছে ক্রোমাটিড 2। তো একই ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিডকে বলি হচ্ছে আমরা সিস্টার ক্রোমাটিড। আর এইখানে যে ক্রোমোজোম দেখতে পাচ্ছি এইটাকে আমরা বলতেছি ক্রোমাটিড 3, ক্রোমাটিড 4, ক্রোমাটিড 3, ক্রোমাটিড 4। ঠিক আছে? তো একটা ক্রোমোজোমের যে দুইটা ক্রোমাটিড আমরা দেখতে পাই, এই দুইটা ক্রোমাটিডের মধ্যে আমরা যে একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে কি বলবো? সিস্টার ক্রোমাটিড। এই আমাদের হচ্ছে 1, 2 সিস্টার ক্রোমাটিড, 3, 4 সিস্টার ক্রোমাটিড। কিন্তু আমরা পাশাপাশি দুইটা ক্রোমোজোমের ক্রোমাটিড যদি চিন্তা করি, ক্রোমাটিড 1 ও ক্রোমাটিড 3, তাইলে তাদেরকে তখন আমরা কি বলবো? তখন তাদেরকে আমরা বলবো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তখন তাদেরকে আমরা কি বলবো? জিনিসটা ক্রোমাটিড 1 এবং ক্রোমাটিড 3, এটা কি আমাদের? এটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এটা কি আমাদের? এটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে আমরা নন সিস্টার ক্রোমাটিড। এটাকে কি বলি আমরা? এটাকে বলি নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে? ওকে, এখন এই যে নন সিস্টার ক্রোমাটিড আছে, এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই কিন্তু আমাদের একটা কাহিনী ঘটে যাবে। এই যে আমাদের নন সিস্টার, দুটি নন সিস্টার ক্রোমাটিডে এক্স আকৃতির দেখা যায় দুইটা নন সিস্টার ক্রোমাটিড, বাইভ্যালেন্টের যে কোনো দুটি নন সিস্টার ক্রোমাটিডের এক স্থান ভেঙে পুনরায় আবার জোড়া লাগে। এক্স আকৃতির একটা ক্রস এক্স দেখা যায় বাইভ্যালেন্ট ক্রোমোজোমে, বাইভ্যালেন্ট যে ক্রোমোজোম আছে, বাইভ্যালেন্ট ক্রোমোজোমে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে একটা কাহিনী ঘটে। ক্রোমোজোমে দুটি নন সিস্টার ক্রোমাটিডে, নন সিস্টার ক্রোমাটিডে, সিস্টার ক্রোমাটিডে কিন্তু না, কিন্তু নন সিস্টার মানে পাশাপাশি দুইটা, এই দুইটার মাঝে নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিড, ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থানে ভেঙে আবার জোড়া লেগে যায়, একই স্থানে ভেঙে অংশ বিনিময় করে, একই স্থানে ভেঙে অংশ বিনিময় করে, অংশ বিনিময় করে। একই স্থানে ভাঙে, ভাঙার সাথে সাথে কি করে? অংশ বিনিময় করে। একই স্থানে ভাঙে, ভাঙা অংশ বিনিময় করে আমাদের কি হয়? একই স্থানে ভেঙে অংশ বিনিময় করে একে অপরের সাথে আবার জোড়া লেগে, অংশ বিনিময় করে জোড়া লেগে যায়, অংশ বিনিময় করে জোড়া লেগে এক্স আকৃতির গঠন তৈরি করে, এক্স আকৃতির গঠন তৈরি হয়, এক্স আকৃতির গঠন তৈরি হয়, এক্স আকৃতির গঠন তৈরি হয়। এই যে এক্স আকৃতির গঠন তৈরি হয়, এই এক্স আকৃতির গঠনটাকে কি বলি? এক্স আকৃতির গঠন তৈরি হয়। এক্স আকৃতির গঠনকে বলা হয় কায়াজমা। এক্স আকৃতির গঠনকে কি বলা হয়? কায়াজমা। এক্স আকৃতির গঠনকে বলা হয় কায়াজমা। আর এই এক্স আকৃতির গঠন তৈরির মাধ্যমে অংশের বিনিময়কে কি বলে? তৈরির মাধ্যমে যে অংশের বিনিময়, তৈরির মাধ্যমে অংশের বিনিময়, অংশের বিনিময়কে কি বলে? অংশের বিনিময়কে বলা হয় হচ্ছে, অংশের বিনিময়কে কি বলি? অংশের বিনিময়কে আমরা বলি হচ্ছে ক্রসিং ওভার। অংশের বিনিময়কে আমরা কি বলি? ক্রসিং ওভার, ক্রসিং ওভার, ক্রসিং ওভার। তো ক্রসিং ওভার জিনিসটা হচ্ছে, খেয়াল করো যে এক্স আকৃতির অংশ গঠনকে আমরা বলি কায়াজমা, এবং এক্স আকৃতির অংশ গঠনের মাধ্যমে অংশের বিনিময়কে আমরা কি বলি? ক্রসিং ওভার বলি। এক্স আকৃতির অংশ গঠনের মাধ্যমে আমাদের এইখানে এক্স আকৃতির একটা গঠন তৈরি হয়, এখানে এক্স আকৃতির একটা গঠন তৈরি হয়, এখানে এক্স আকৃতির একটা গঠন তৈরি হয়। এরা একই স্থানে ভেঙে অংশের বিনিময় করে, একে ক্রসিং ওভার বলা হয়। তাহলে এখানে তিনটা কথা খুব ইম্পর্টেন্ট, যে ক্রসিং ওভার, কায়াজমা, টেট্রাড, ক্রসিং ওভার, কায়াজমা, টেট্রাড, ক্রসিং ওভার, কায়াজমা, টেট্রাড, এই তিনটা কথা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই যে আমরা প্যাকাইটিন দেখতে পাচ্ছি যে বাইভ্যালেন্ট ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি অংশ অনুদৈর্ঘ্য বিভাজিত হয়ে এই ধাপটা হচ্ছে 100 স্টার। এই ধাপটা কি? 100 স্টার। এই ছবি এবং এই কথা পরীক্ষার হলে সুন্দর করে লিখতে হবে। এই ছবি, এই কথা পরীক্ষার হলে সুন্দর করে লিখতে হবে। এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে এক্স আকৃতির, এই অংশটাকে বলা হয় কায়াজমা। এটাকে কি বলা হয়? কায়াজমা। এটাকে কি বলা হয়? কায়াজমা। এটা কি আমাদের সেন্ট্রোমিয়ার, 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 সেন্ট্রোমিয়ার। তারপর হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। এটা কি আমাদের? সেন্ট্রোমিয়ার। এটা হচ্ছে আমাদের এই ধাপটা পরীক্ষার মধ্যে আসবে 100%।
এটা হচ্ছে আমাদের বাইভ্যালেন্ট ক্রোমোজোম, বাইভ্যালেন্ট ক্রোমোজোম, বাইভ্যালেন্ট ক্রোমোজোম। সুন্দর করে এই ছবিটা আঁকতে হবে এবং এই তিনটা স্টেপের কথা সুন্দর করে লিখতে হবে, কোনো বিকল্প নাই। এটা সুন্দর করে না লিখলে পরীক্ষায় হবে না। কিন্তু দেখো, একটা চ্যাপ্টার ক্লাস করতেছো মনোযোগ দিয়ে আমার সাথে, এই এক চ্যাপ্টার থেকে একটা সিকিউ অ্যান্সার করতেই হবে। তাহলে গেল প্যাকাইটিন, তারপর হচ্ছে ডিপ্লোটিন, তারপর কি আসে, তারপর আসে ডিপ্লোটিন, ডিপ্লো মানে ডাবল আর সুতা, ডিপ্লোটিন, ডিপ্লোটিন। এরপরের দশের নাম কি, এরপরের দশের নাম হচ্ছে ডিপ্লোটিন। ক্রসিং ওভার জিনিসটা এই জায়গায় আসলে ভালোভাবে বোঝা যায় না, ক্রসিং ওভার নিয়ে আলাদা একটা টপিক আছে, সেখানে খুব ভালো মতো বোঝা যায়। এখানে আমরা তো মূলত প্যাকাইটিন স্টেপ নিয়ে পড়লাম, ক্রসিং ওভার নিয়ে কিন্তু আমরা পড়ি নাই। এরপর আসে ডিপ্লোটিন, 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 ডিপ্লো মানে তো দুইটা সুতা, তাহলে আমাদের ডিপ্লো মানে কি, ডিপ্লোজ, ডিপ্লোজ মানে হচ্ছে দুই, আর টিন কথাটার অর্থ মানে হচ্ছে তো আমরা জানি TENE মানে হচ্ছে কি সুতা, তাহলে ডিপ্লোটিন মানে হচ্ছে দুইটা সুতা। এখন এই ডিপ্লোটিন দশায় গুরুত্বপূর্ণ কথাগুলা আমাকে একটু কমেন্টে জানাইতে পারবা যে ডিপ্লোটিন দশায় কি হয়। দেখো, ক্রোমোজোম দুইটা কাছাকাছি আসছে, কাছাকাছি এসে অবস্থান করছে, এরা হচ্ছে ক্রোমাটিড গঠন করছে, টেট্রাড হইছে, কায়াজমা হইছে, ক্রসিং ওভার হইছে। বাট বেশি মিল মহব্বত ভালো না, বেশি মিল মহব্বত যখন হয়ে যায় তখন ঝগড়াঝাটি তৈরি হয়। ঠিক তেমনি ক্রোমোজোম দুইটা খুব কাছাকাছি আসার ফলে এদের মধ্যে বিকর্ষণ শুরু হয়, এবং বিকর্ষণটা প্রথম সেন্টোমিয়ার থেকে শুরু হয়, ক্রোমোজোম দুইটা আস্তে আস্তে দূরে যেতে থাকে। কিন্তু ক্রোমোজোম দুইটা তো অলরেডি একটা আরেকটার সাথে যুক্ত আছে কায়াজমা দিয়ে। এই কায়াজমা দিয়ে একে অপরের সাথে যুক্ত থাকার কারণে এরা যে দূরে যায়, দূরে যাওয়াটা হচ্ছে খুব বেশি হয় না, মাঝে একটা গ্যাপ থেকে যায়, যেটাকে বলি লুপ সৃষ্টি। তাহলে এই ডিপ্লোটিন দশে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে লুপ সৃষ্টি হয়। ডিপ্লোটিন দশে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে লুপ সৃষ্টি হয়। এখন পরীক্ষার হলে এই ডিপ্লোটিনের ছবিটা খুব দেওয়া থাকে, ডিপ্লোটিনের ছবি দিয়ে বলে এর আগের দশার ছবি আঁকো, এর পরের দশার ছবি আঁকো। সো ডিপ্লোটিন আর হচ্ছে ডায়াকাইনেসিস, এই দুইটা আলাদা করা খুব টাফ। ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস এই দুইটার ছবি প্রায় কাছাকাছি, আলাদা করা টাফ। আলাদা করব হচ্ছে আমরা এই ডিপ্লোটিনের মধ্যে নিউক্লিয়ার এনভেলপটাকে এভাবে দেখানো হয়েছে, আর ডায়াকাইনেসিসে কোনো নিউক্লিয়ার এনভেলপ থাকে না, ডায়াকাইনেসিসে কোনো নিউক্লিয়ার এনভেলপ থাকে না, ডায়াকাইনেসিসে কোনো নিউক্লিয়ার এনভেলপ থাকে না। এবং যে ঘটনাটা ঘটে হচ্ছে আমাদের, এই ঘটনাটা যেটা ঘটে আমাদের হচ্ছে যে এই মাঝে একটা যথেষ্ট গ্যাপ দেখা যায়, এরা দূরে দূরে যেতে থাকে, 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 এদের মধ্যে লুপ সৃষ্টি হয়, এরা দূরে দূরে যেতে থাকে, একটা গ্যাপ দেখা যায়। এটা হচ্ছে এদের পার্থক্যকরণের উপায়, পার্থক্যকরণের উপায় হচ্ছে এটা। এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের ডিপ্লোটিন, এটা কি আমাদের, এটা ডিপ্লোটিন, এটা হচ্ছে ডিপ্লোটিন, ডিপ্লোটিন। তাহলে হচ্ছে ডিপ্লোটিনের মধ্যে কি হয়, এই বাইভ্যালেন্ট ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হয় এবং এরা একে অপরের থেকে দূরে যেতে থাকে, বাট দূরে যেতে থাকলেও কোনো লাভ নাই, কারণ কি লুপ সৃষ্টি হবে। তাহলে এখানে আমাদের হচ্ছে এই যে বাইভ্যালেন্ট ক্রোমোজোম আছে, বাইভ্যালেন্ট ক্রোমোজোম দয়, বাইভ্যালেন্ট ক্রোমোজোমে বিকর্ষণ শুরু হয়, বিকর্ষণ শুরু হয় এবং এরা দূরে যেতে থাকে, এবং এরা একে অপর থেকে দূরে যেতে থাকে, একে অপর থেকে দূরে যেতে থাকে, একে অপর থেকে দূরে যেতে থাকে, কিন্তু কায়াজমার জন্য আটকে যায় ও লুপ সৃষ্টি হয়। যে দূরে যাইতে দিব, যে দূরে যাইতে, যে এরকম অবস্থায় আছে, দূরে যাইতে এরকমও ছিল, আস্তে আস্তে দূরে যাইতে থাকে, বাট এই যে বন্ধনটা, এই বন্ধনটার কারণে তো ছুটতে পারতেছে না, এবং মাঝে কি হবে, এই লুপ সৃষ্টি হবে, মাঝে কি হবে, লুপ সৃষ্টি হবে। তাহলে এর জন্য আমাদের হচ্ছে আলাদা হতে পারে না, আলাদা হয় না ও লুপ সৃষ্টি হয়, আলাদা হয় না ও লুপ সৃষ্টি হয়। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এখানে লুপ সৃষ্টি হয়, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে ক্রমাগত বিকর্ষণের কারণে আমাদের কি হয়, কায়াজমাগুলা প্রান্তের দিকে যেতে থাকে, বিকর্ষণের কারণে কায়াজমা প্রান্তের দিকে যেতে থাকে, বিষয়টা হচ্ছে এইরকম লুপ ছিল, এরকম কায়াজমা ছিল, কায়াজমাটা এরকম, কায়াজমাটা এই যে আমার দুই হাত লাগায় রাখছে, এটা কায়াজমা। আমি আস্তে আস্তে বিকর্ষণ হইতে কায়াজমাটা আস্তে আস্তে ছুটতে থাকে, এই যে বন্ধনটা, এটা ছুটতে একদম প্রান্তের দিকে যেতে থাকে, প্রান্তের দিকে বন্ধন থাকে, এবং আস্তে আস্তে জিনিসটা ছুটে যায়, আমার আলটিমেটলি ছুটাইতে হবে। সো এই যে আমাদের কায়াজমা
হয়েছে, এটা বিকর্ষণের কারণে কি হবে, আস্তে 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 প্রান্তের দিকে যেতে থাকবে কায়াজমাটা। বিকর্ষণের ফলে কায়াজমা প্রান্তের দিকে যায়, একে বলা হয় প্রান্তীয়করণ, প্রান্তের দিকে যায়। আমি কিন্তু প্রতিটা জিনিস বুঝাই যাচ্ছি, ঠিক আছে, ক্লাসে ফোকাস দিতে হবে। ক্লাস ফাস্ট যাইতেছে ভাইয়া বুঝতেছি না, তার মানে তোমার ক্লাসে ফোকাস নেই, কারণ আমি সব কিছু সুন্দর মতো ডিটেলসে কিন্তু বুঝাই যাচ্ছি। সো ফুল ফোকাস ক্লাসে দিতে হবে, ফুল ফোকাস 100% ফোকাস দিয়ে ক্লাস করে ইনশাল্লাহ একটা জিনিসও কনফিউশন থাকবে না। এটাকে বলি হচ্ছে আমরা প্রান্তীয়করণ, বা ইংলিশ ভার্সনে যে স্টুডেন্টরা আছো তাদের জন্য ইংরেজিটা হচ্ছে টার্মিনালাইজেশন, টার্মিনালাইজেশন, প্রান্তীয়করণ বা ইংরেজিতে বলি হচ্ছে টার্মিনালাইজেশন। সো প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন এটা ঘটতে থাকে, এবং এর কারণে হচ্ছে যে দুইটা কায়াজমা থাকলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। কিভাবে হয় আমি জানি না, আমিও খুঁজে পাইনি এই জিনিসটা, আমি নেটে অনেক ঘাটাঘাটি করছি, পাই নাই। যে দুটি কায়াজমা থাকলে মধ্যবর্তী কোণ হয় হচ্ছে 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ হয় হচ্ছে 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ হয় কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর হচ্ছে একটা কায়াজমা থাকলে মধ্যবর্তী কোণ হয় হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এটা কায়াজমা থাকলে বিষয়টা বোঝা যায় যে ক্রোমোজোমগুলা এরকম হয়ে যায়। দুইটা কায়াজমার কাহিনীকে আমি জানি না, আমি খুঁজছি, পাইনি খুঁজে। এখন আসো যে আমাদের তাহলে এটা ডিপ্লোটিন দশায়। ডায়াকাইনেসিসে কি হয়, ডায়াকাইনেসিসেও সেম ঘটনা, লুপিং চলতে আছে, বিকর্ষণ চলতে আছে, প্রান্তিকরণ চলতে থাকে, লুপ থাকে। ডায়াকাইনেসিসের মূল কথা হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে। সো এইটা হচ্ছে আমাদের ডিপ্লোটিন। ডিপ্লোটিনের পর হচ্ছে ডায়াকাইনেসিস, ডিপ্লোটিনের পর ডায়াকাইনেসিস। ডায়া মানে হচ্ছে অপর পাশে, বা বিপরীত দিকে। তাহলে 4টে স্টেপ গেল। 5 নাম্বার হচ্ছে কি, 5 নাম্বার হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়া মানে কি, ডায়া মানে হচ্ছে ডায়া ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাক্রস বা বিপরীত দিকে, অ্যাক্রস বা বিপরীত দিকে। আর হচ্ছে আমাদের এই কাইনেসিস, কাইনেসিস মানে হচ্ছে তো চলন, ঠিক আছে। আচ্ছা, ডায়াকাইনেসিসে আমাদের হচ্ছে লুপিং চলতে থাকে, প্রান্তীয়করণ চলতে থাকে, তারপর হয়েছে আমাদের 3 নম্বর কথা কি, 3 নম্বর হচ্ছে এখানে নিউক্লিওলাস এবং নিউক্লিওলাস এন্ড নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে, নিউক্লিয়ার এনভেলপের আমাদের হচ্ছে কি ঘটে, বিলুপ্তি ঘটে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের হচ্ছে আমাদের বিলুপ্তি ঘটে, ঠিক আছে। এখন এই ছবিটাই প্রথম ছবি যেখানে অংশের বিনিময় দেখানো হয়েছে, এটা মাথায় রাখতে হবে। এই ছবিটাই প্রথম ছবি যেখানে হচ্ছে অংশের বিনিময় দেখাইছে। অন্য কোনো ছবির মধ্যে কিন্তু অংশটা অলরেডি বিনিময় হয়ে গেছে, সেটা কিন্তু দেখায় নাই। অন্য কোনো ছবির মধ্যে কিন্তু অংশের বিনিময় দেখায় নাই, কিন্তু এই ছবিটার মধ্যে আমাদের প্রথম অংশের বিনিময় দেখাইছে। কি দেখাইছে, অংশের বিনিময় দেখাইছে। সো অংশের বিনিময় এই ছবিটার মধ্যে প্রথম দেখাইছে, যদিও পুরোপুরি অংশের বিনিময়টা এখনো হয় নাই, এটা একটু আমাদের বইয়ের ছবিগুলা কনফিউজিং, যে অংশের বিনিময় আসলে কোন ধাপে হয়। অংশের বিনিময় কিন্তু প্যাকেটিন দশেই হয়ে যায়, কিন্তু কোনো ছবিতে কিন্তু প্যাকেটিন দশে অংশের বিনিময় দেখায় নাই। অংশের বিনিময় দেখাইতে আমাদের এই স্টেপে নিয়ে আসছে, আমাদের বইগুলাতে এই স্টেপটার মধ্যে আমাদের অংশের বিনিময় নিয়ে আসছে, যে অংশের বিনিময় এটা কিন্তু এই ডায়াকাইনেসিসে দেখানো, ছবিটা খেয়াল করতে হবে। এবং ডায়াকাইনেসিসে কিন্তু কোনো কি নাই, ডায়াকাইনেসিসে কিন্তু কোনো ধরনের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ নাই আমাদের, ঠিক আছে। এখানেও একটু অংশের বিনিময় হবে, এটা সবুজ হবে, আর পরেরটা হচ্ছে সবুজ, পরেরটার এই জায়গাটা হচ্ছে হলুদ। সো অংশের বিনিময় কিন্তু ডায়াকাইনেসিস দশায় প্রথম দেখা গেছে আমাদের বইয়ের ছবি অনুযায়ী, কিন্তু অংশের বিনিময় কিন্তু হয়ে গেছে সেই প্যাকেটিন দশায়। সেটা কিন্তু আমাদের ডায়াকাইনেসিস
সিস। সো প্রোফেজের যে 5টা ধাপ আছে, প্রোফেজের 5টা ধাপ কিন্তু আমাদের শেষ। সুন্দর মতো ছবি এঁকে আমরা কিন্তু সব কিছু তোমাদেরকে বুঝাই দিছি। আচ্ছা, এখানেও লুপ্তপ্রায় নিউক্লিয়ার এনভেলপটা কিছুটা দেখায় আমাদের বইয়ের ছবিতে, এখানেও লুপ্তপ্রায় নিউক্লিয়ার এনভেলপ আছে, যদিও দেখানো উচিত না, কিন্তু নিউক্লিওলাসটা দেখায় না, নিউক্লিওলাসটা দেখায় না, লুপ্তপ্রায় নিউক্লিয়ার এনভেলপ দেখায়, বাট আলটিমেটলি এই ধাপে আমাদের বিলুপ্তি ঘটে যায়। সো এই হচ্ছে আমাদের মূল কথা, আমাদের প্রোফেজ 1-এর 5টা ধাপ। এখানে মূল ধাপ হচ্ছে জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন। জাইগোটিনে কি ঘটছে? জাইগোটিনে আমাদের হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম দুইটা কাছাকাছি আসছে, কাছাকাছি আসার প্রক্রিয়াকে সিনেপসিস, কাছাকাছি আসার ফলে যে দুইটা ক্রোমোজোম তৈরি হয়েছে তার বাইভ্যালেন্ট বলা হয়েছে। প্যাকাইটিন দশায় এই দুইটা ক্রোমোজোমের মধ্যে আমাদের হচ্ছে ক্রোমাটিড গঠন হয়েছে, 4টা ক্রোমাটিড গঠন হয়েছে, টেট্রাড বলছে। নন সিস্টার ক্রোমাটিডে অংশের বিনিময় হয়েছে, এটাকে ক্রসিং ওভার বলছে, এবং অংশের বিনিময়ের ফলে এক্সাকৃতির গঠন তৈরি হয়েছে, তাকে কায়াজমা বলছে। ডায়াকাইনেসিস এবং ডিপ্লোটিন দুই জায়গায় হচ্ছে বিকর্ষণ শুরু হয়েছে, এই জায়গায় বিকর্ষণ শুরু হয়, ফলে লুপ সৃষ্টি হয় এবং প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন হয়, কায়াজমাগুলো প্রান্তের দিকে যায়, এবং আলটিমেটলি হচ্ছে যে জিনিসটা কোথায় ঘটে, জিনিসটা ডায়াকাইনেসিস দশায়ও আমাদের লুপিং চলতে থাকে, প্রান্তীয়করণ চলতে থাকে। এতটুকুর মাঝে কার কি কনফিউশন আছে আমাকে একটু জানো। ওকে, আচ্ছা, এখন আসো যে আমরা হচ্ছে যে এই মেটাফেজ 1-এ যাব। মেটাফেজ 1, মেটাফেজ 1-এ আমাদের কি ঘটবে খেয়াল করো। মেটাফেজ 1, মেটাফেজ 1, মেটাফেজ 1-এ এটাই হচ্ছে আমাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হওয়ার জন্য দায়ী। আমাদের এর মাইটোসিসের মেটাফেজে কি করছে? সেন্ট্রোমিয়ারের বিভাজন করছে। এখানে আমাদের সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না, সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না, সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না। এটাই হচ্ছে মূল কালপ্রিট, যার কারণে হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না। এটাই হচ্ছে আমাদের মূল কথা, যেখানে কিন্তু সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না, এবং হচ্ছে আমাদের বাইভ্যালেন্টের প্রতিটি সেন্ট্রোমিয়ার মেরুর দিকে এবং বিষুবীয় রেখা হতে সমদূরে অবস্থান করে। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে সেন্ট্রোমিয়ার, আমাদের সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না। এখানে আমাদের হচ্ছে ক্রোমোজোমগুলা আমাদের হচ্ছে, এখানে কিন্তু কোনো স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না, এখানে কোনো কিন্তু স্পিন্ডল যন্ত্র নেই, স্পিন্ডল তন্তু থাকে কিছু। ক্রোমোজোমগুলো হচ্ছে যে আমাদের এই মধ্য বিষুবীয় রেখা অঞ্চলে, ক্রোমোজোমগুলো আমাদের কোষের মাঝামাঝি অবস্থান করে, কোষের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, বিষুবীয় অঞ্চলে থাকে, বিষুবীয় অঞ্চলে থাকে। এই সেন্ট্রোমিয়ারের আমাদের কোনো বিভাজন হয় না, সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই জায়গায়, যে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না, সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এখানে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না, এই সেন্ট্রোমিয়ার বিভাজন না হওয়াটাই কিন্তু এখানে মূল কথা। বাইভ্যালেন্টের ক্রোমোজোম দেয় আমাদের হচ্ছে যে এই ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হয়, ক্রোমোজোমগুলো আরও মোটার খাটো হয়, আমাদের ক্রোমোজোম আরও মোটা খাটো হয়, ক্রোমোজোম আরও মোটা খাটো হয়, ক্রোমোজোম আরও মোটা খাটো হয়, আরও মোটা খাটো হয়, ক্রোমোজোম আরও মোটা ও খাটো হয়, ক্রোমোজোম আরও মোটা আর খাটো হয়। এবং হচ্ছে যে এই সেন্ট্রোমিয়ারের সাথে, সেন্ট্রোমিয়ারের সাথে যে সেন্ট্রোমিয়ার আছে, এই সেন্ট্রোমিয়ারের সাথে আমরা দেখছি হচ্ছে ওই মাইটোসিসের প্রোমেটাফেজে সেন্ট্রোমিয়ারের সাথে স্পিন্ডল তন্তু যুক্ত থাকে না, সেন্ট্রোমিয়ারের সাথে হচ্ছে তন্তু যুক্ত থাকলে, তন্তু যুক্ত থাকে যাকে ট্র্যাকশন ফাইবার বলি, যাকে ট্র্যাকশন ফাইবার বলি, ট্র্যাকশন যুক্ত হয় সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু যুক্ত হয়, যাকে আমরা বলি হচ্ছে ট্র্যাকশন ফাইবার বলি, ট্র্যাকশন ফাইবার বলে, ট্র্যাকশন ফাইবার বলে, কি বলি? ট্র্যাকশন ফাইবার বলে। এবং এই ট্র্যাকশন ফাইবারের টানেই কিন্তু বাইভ্যালেন্ট ক্রোমোজোমদ্বয় আলাদা হয়। তাহলে আলটিমেটলি আমাদের হচ্ছে ক্রসিং ওভার গিয়ে শেষ হয় মেটাফেজ 1-এ। ট্র্যাকশন ফাইবারের টানে আমাদের হচ্ছে বাইভ্যালেন্ট ক্রোমোজোম আলাদা হয়, ট্র্যাকশন ফাইবারের টানে আমাদের এই বাইভ্যালেন্ট ক্রোমোজোম আলাদা হয়, ট্র্যাকশন ফাইবারের টানে বাইভ্যালেন্ট ক্রোমোজোম আলাদা হয়, বাইভ্যালেন্ট ক্রোমোজোম আলাদা হয়, বাইভ্যালেন্ট ক্রোমোজোম কি হবে? আলটিমেটলি আলাদা হবে। এই যে আমাদের ক্রোমোজোমগুলো যে একসাথে যুক্ত হয়ে ছিল, এরা গিয়ে আলটিমেটলি আলাদা হয় হচ্ছে আমাদের এই মেটাফেজ 1 দশায় ট্র্যাকশন ফাইবারের টানে। কার টানে? ট্র্যাকশন ফাইবারের টানে। কার টানে? ট্র্যাকশন ফাইবারের টানে। কার টানে? এই ট্র্যাকশন ফাইবারের
টানে হচ্ছে এর আলটিমেটলি আমাদের আলাদা হয়। ট্র্যাকশন ফাইবারের টানে জিনিসটার একটা অদ্ভুত একটা শেপ দেখা যায়, এরকম একটা অদ্ভুত শেপের হচ্ছে যে এরা হয়, অদ্ভুত শেপে দেখা যায় এদেরকে। তাইলে মেন কালপ্রিট ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হওয়ার জন্য দায়ী কিন্তু হচ্ছে আমাদের এই দশা, ক্রোমোজোমে আমাদের হচ্ছে অর্ধেক হওয়ার জন্য দায়ীকে, অর্ধেক হওয়ার জন্য দায়ী কিন্তু হচ্ছে আমাদের এই মেটাফেজ দশা। কোন দশা? এই মেটাফেজ দশা। কোন দশা? এই মেটাফেজ দশা, মেটাফেজ দশা, মেটাফেজ দশা। কারণ এখানে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে না, এবং এই সেন্ট্রোমিয়ারের বিভাজন না ঘটাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় এখানে ব্যাকড্রপ। আর এটা হচ্ছে আমাদের ট্র্যাকশন ফাইবার, এটা হচ্ছে কি ট্র্যাকশন ফাইবার, ট্র্যাকশন তন্তু, ট্র্যাকশন তন্তু। সো এটা হচ্ছে আমাদের মেটাফেজ 1, এটা হচ্ছে মেটাফেজ 1, এটা হচ্ছে কি মেটাফেজ 1। সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে আমাদের এখানে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না, আর সব হচ্ছে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের কাছাকাছি চলে আসে, ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না, ক্রোমোজোম আরও মোটা খাটো হয়, সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু যুক্ত হয় যাকে ট্র্যাকশন ফাইবার বলা হয়, এবং ট্র্যাকশন ফাইবারের টানে বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলো কি হয়, বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যায়। এখন এটা হচ্ছে মেটাফেজ 1। তোমাদের পরীক্ষা আরেকটা প্রশ্ন দিছিলাম যে কখন ডিপ্লয়েড ক্রোমোজোম হ্যাপ্লয়েড হয়, সেটা কিন্তু অ্যানাফেজ 1-এ। কোন ধাপে? অ্যানাফেজ 1-এ। এই স্টেপগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে, মেটাফেজ 1ও কিন্তু পরীক্ষার মধ্যে আসে, আর হচ্ছে অ্যানাফেজ 1। আরেকটা আমাদের ধাপ শিখতে হবে ছবি, সেটা হচ্ছে অ্যানাফেজ 1। তোমরা মনে হয় জিন্দিগিতে এসব ছবি শিখো নাই। অ্যানাফেজ 1, অ্যানাফেজ 1। অ্যানাফেজ 1-এ কি হয়, আমাদের এই যে হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হয়ে যায় এবং আমাদের এরা মেরুমুখী চলন শুরু করে। এই যে আমাদের হোমোলোগাস ক্রোমোজোম, এখানে যেটা হয় হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম বা বাইভ্যালেন্ট ক্রোমোজোম আলাদা হয়ে যায় এবং এরা মেরুর দিকে যাওয়া শুরু করে। বাইভ্যালেন্ট ক্রোমোজোম, বাইভ্যালেন্ট ক্রোমোজোম, বাইভ্যালেন্ট ক্রোমোজোম হচ্ছে আমাদের আলাদা হয়ে যায়, ক্রোমোজোম আলাদা হয়ে মেরুর দিকে যাওয়া শুরু করে, আলাদা হয়ে মেরুর দিকে যায়, আলাদা হয়ে মেরুর দিকে যায়, আলাদা হয়ে মেরুর দিকে ধাবিত হয়, মেরুর দিকে ধাবিত হয়। এবং এখানে হচ্ছে আমরা VLJI আকৃতি দেখতে পাই, এখানে VLJI আকৃতি দেখা যায়, VLJI কি দেখতে পাবো আমরা, আকৃতি দেখা যায়। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের 3 নম্বর কথাটা, 3 নম্বর কথা আমাদের গুরুত্বপূর্ণ, যে হচ্ছে এই মেরুমুখী মানে মেরুতে গেলে এই ধাপ শেষ হয়, মেরুতে গেলে এই ধাপ শেষ হয়, মেরুতে গেলে এই ধাপ শেষ হয়, মেরুতে গেলে এ ধাপ শেষ হয়, মেরুতে গেলে বা পৌঁছালে এ ধাপ শেষ হয়। এবং হচ্ছে এই প্রতি মেরুতে দেখা যায়, আমরা দেখতে পাবো যে উভয় মেরুতে উভয় মেরুতে আমাদের ক্রোমোজোম সংখ্যা 2n এর পরিবর্তে n দাঁড়ায়। এই উভয় মেরুতে ক্রোমোজোম সংখ্যা, উভয় মেরুতে ক্রোমোজোম, উভয় মেরুতে ক্রোমোজোম আমাদের 2n এর জায়গায় n দাঁড়ায়, ক্রোমোজোম 2n এর জায়গায় n দাঁড়ায়। কারণ ক্রোমোজোম তো আমাদের ভাঙে নেই, 4টা ক্রোমোজোম ছিল, এখন n হয়, 4টা ক্রোমোজোম ছিল, 4টা ক্রোমোজোমই আছে। আমাদের সেন্ট্রোমিয়ার যদি বিভক্ত না হয় তাই তো ক্রোমোজোম সংখ্যা ডাবল হবে না, সেন্ট্রোমিয়ার যদি বিভক্ত না হয় তাই তো ক্রোমোজোম সংখ্যা ডাবল হবে না। সো ক্রোমোজোম সংখ্যা তো আমার ডাবল হয় নাই, ক্রোমোজোম সংখ্যা তো আমার ডাবল হয় নাই, আমাদের ক্রোমোজোম সংখ্যা তো ডাবল হয় নাই। সো তাহলে কি আমাদের এই 2 মেরুতে কি থাকবে, 2 মেরুতে হচ্ছে আমাদের 2 মেরুতে এই হয়েছে কথা। তাহলে দেখো আমরা হচ্ছে কিন্তু এই অ্যানাফেজ 1ও শিখে ফেললাম, অ্যানাফেজ 1ও আমরা শিখে ফেলছি। এখানে একটু আমাদের এই তন্তুটাকে দেখায় দিলেই তন্তুটাও খুশি, আমরাও খুশি। ওকে, তন্তুটাও খুশি, আমরাও খুশি, তন্তু এটা নিচের দিকে দেখাইতে হবে, তন্তুটাও খুশি, আমরাও খুশি। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যানাফেজ 1,
এই যে মেরুতে গেল, এই মেরুতে কি হইলো, মেরুতে হচ্ছে আমাদের শুধু বাইভ্যালেন্ট ক্রোমোজোম উপস্থিত আছে। তাহলে এখানে দুইটা ক্রোমোজোম, এখানে দুইটা ক্রোমোজোম। টেলোফেজ দশায় কি হবে, জলযোজন শুরু হবে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ ফিরে আসবে এবং এখানে দুই নিউক্লিয়াস বিশিষ্ট গঠন, এখানে দুই ক্রোমোজোম, এখানে দুই ক্রোমোজোম। তাহলে আলটিমেটলি ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, আমার এগুলার ছবি আছে, এরপরের ধাপগুলো আমি আর তোমাকে হচ্ছে ইয়া থেকে দেখাবো না, পরের ধাপগুলো আমি আর একে দেখাবো না, কারণ পরের ধাপগুলো একে দেখানো ডিজার্ভ করে না। এই যে আমরা হচ্ছে মেটাফেজ 1 তোমাদের পড়াইছি, মেটাফেজ 1 পড়াইছি, অ্যানাফেজ 1 পড়াইছি, টেলোফেজ 1 যদি তুমি দেখো, টেলোফেজ 1 এই যে দেখো যে আমাদের হচ্ছে যে অ্যানাফেজ 1, এরপর টেলোফেজ 1 এর ছবি তুমি আঁকতে পারবা না, তুমি নিজেই আঁকতে পারবা যে টেলোফেজ 1 এ কি হয়, যে এটা মায়োসিস 1 এর শেষ পর্যায়ে, নিউক্লিওলার এনভেলপ, নিউক্লিওলাস এগুলো আবির্ভাব ঘটে, জলযোজন ঘটে, ক্রোমোজোমগুলো সরু হতে থাকে, এদের রঞ্জন ক্ষমতা হ্রাস পায় এবং হচ্ছে আমাদের কি হবে, আমাদের এখানে এই নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপ তৈরি হলে এখানে কিন্তু দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। তাহলে আমরা পড়ছি নিউক্লিয়াসের বিভাজন হয় দুইবার, সাইটোপ্লাজমের বিভাজন হয়, ক্রোমোজোমের বিভাজন হয় একবার। আমাদের মায়োসিস 1 এ কিন্তু কোনো ক্রোমোজোমের বিভাজন ঘটে নাই, মায়োসিস 1 এ নিউক্লিয়াসের বিভাজন হয়েছে। তাই এজন্য কিন্তু আমাদের নিউক্লিয়াস দুইটা হয়েছে, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াস হয়েছে। এখন আমাদের সাইটোকাইনোসিস এখানে ঘটতেও পারে, নাও ঘটতে পারে, অনেক জায়গায় সাইটোকাইনোসিস ঘটে না। তাহলে এই হচ্ছে আমাদের মায়োসিস 1। তাহলে মায়োসিস 1 এ আমাদের কিন্তু হচ্ছে যে একটা কোষ থেকে দুইটা কোষ হয়েছে। মিওসিস 1 এ আমরা মিওসিস 1 এ আমাদের হচ্ছে কি হয়েছে, একটা কোষ থেকে দুইটা কোষ, একটা কোষ থেকে দুইটা কোষ, একটা কোষ থেকে দুইটা, একটা কোষ থেকে দুইটা কোষ এবং হচ্ছে আমাদের এখানে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড কোষ, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কোষ হয়, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কোষ হয় এবং এখানে হচ্ছে আমাদের ক্রোমোজোম বিভাজিত হয় না, ক্রোমোজোম বিভাজিত হয় না, ক্রোমোজোমটা কিন্তু বিভাজন হইল না, কারণ সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় নাই। ক্রোমোজোম বিভাজিত হয় না, কে বিভাজিত হয়, নিউক্লিয়াস বিভাজিত হয়। আমরা বলছি যে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, নিউক্লিয়াস বিভাজিত হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মায়োসিস 1। তারপর যদি আমরা হচ্ছে যে এই মেয়োসিস 2 দেখি, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, এগুলো আমি ছবি এঁকে আর দেখাইতে চাই না, এই ছবিগুলো তুমি নিজে প্র্যাকটিস করবা। এই যে প্রোফেজ 2, এখানে আগের কথা, জলবিয়োজন ঘটে, ক্রোমোজোমগুলো হচ্ছে আমাদের পুনরায় সংকুচিত হতে থাকে, খাটো মোটা হতে থাকে, নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটা শুরু হয়। মেটাফেজ দশাটা এখানে খুব গুরুত্বপূর্ণ, যে এখানে মেটাফেজ 2 যে আছে, এই মেটাফেজ 2টা গুরুত্বপূর্ণ, কারণ সেন্ট্রোমিয়ারের বিভাজন মেটাফেজ 2 তে ঘটে। কারণ মায়োসিস 2 তে আমরা দেখছি ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাহলে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটতে হবে। এখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, ক্রোমোজোমগুলো আরো মোটার খাটো হয় এবং সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে। এটা পুরাই মাইটোসিসের মতো, সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে। তারপর হচ্ছে আমাদের অ্যানাফেজ 2, অ্যানাফেজ 2 তে হচ্ছে কি হয়, ক্রোমোজোমগুলো মেরুমুখী চলন দেখা যায়, VLJI আকৃতি দেখা যায়, ক্রোমোজোমগুলো VLJI আকৃতি দেখা যায়, ক্রোমোজোমগুলো হচ্ছে আমাদের মেরুতে পৌঁছায়, VLJI আকৃতি দেখা যায়। সেটা মেরুর দিকে, মেরুটা এবার এদিকে দেখা যায়, এদিকে মেরু দেখা যায়, মেরুমুখী চলন, সেন্ট্রোমিয়ারে অগ্রগামী, বাহুদ্বয় অনুগামী হয়। আর লাস্টে কি হয়, টেলোফেজ পর্যায়ে জলযোজন ঘটে, নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপ সৃষ্টি হয় এবং এখানে 4টা নিউক্লিয়াস আমরা দেখতে পাবো। নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস ফিরে আসলেই তো এটা নিউক্লিয়াস হয়ে যাবে। সো আলটিমেটলি টেলোফেজ পর্যায়ে আমাদের হচ্ছে যে 4টা নিউক্লিয়াস আলটিমেটলি পাওয়া যায় টেলোফেজ 2 তে। তাহলে আমাদের এই যে মিওসিস 2 যে আছে, মিওসিস 2, এই মিওসিস 2 তে হচ্ছে দুইটা কোষ থেকে 4টা কোষ পাওয়া যায়, দুইটা কোষ থেকে 4টা কোষ পাওয়া যায়, দুইটা কোষ থেকে 4টা কোষ পাওয়া যায় এবং মিওসিস 2 তে হচ্ছে আমাদের এই N থেকে N আসে, N থেকে N হয় এবং হচ্ছে এখানে আমাদের ক্রোমোজোম একবার বিভাজিত হয়। এই ক্রোমোজোমটা কিন্তু মিওসিস 2 তে বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং হচ্ছে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। তাহলে টোটাল নিউক্লিয়াস বিভাজন হইল 2 বার আর ক্রোমোজোম বিভাজিত হইল একবার, কারণ ক্রোমোজোম বিভাজন মানে সেন্ট্রোমিয়ারের বিভাজন, সেন্ট্রোমিয়ারের বিভাজন তো শুধু মেটাফেজ 2 তে ঘটছে, মেটাফেজ 1 এ ঘটে নাই। কিন্তু আমাদের এখানে কিন্তু ক্রোমোজোম দুইটা দুই মেরুতে যাওয়ার কারণে
ক্রোমোজোমগুলো মেরুতে যাওয়ার কারণে নিউক্লিওলাস নিউক্লিয়ার এনভেলপ আসার কারণে দুইটা নিউক্লিয়াস কিন্তু হয়ে গেছে। আমাদের ওইখানে দুইটা নিউক্লিয়াস হয়েছিল, এখানে দুইটা নিউক্লিয়াস থেকে 4টা নিউক্লিয়াস হইলো। তাহলে আমাদের মিওসিস 2-তে একবার নিউক্লিয়াসের বিভাজন ঘটে, মিওসিস 1-এ একবার নিউক্লিয়াসের বিভাজন ঘটে। সেই জন্য বলে নিউক্লিয়াসের বিভাজন 2বার ঘটে। একটা স্টুডেন্ট মনে ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে পোস্ট করছো যে সাইটোপ্লাজমের বিভাজন কি এখানে 2বার ঘটে না? সাইটোপ্লাজমের বিভাজন 2বার ঘটতেও পারে, নাও ঘটতে পারে। তাহলে আমরা কিন্তু হচ্ছে যে এই মিওসিসটা আমাদের শেষ। সো মিওসিস আমরা বুঝছি কি না আমাকে একটু জানায় দাও। মারে গরমের মধ্যে কথা কয়া গলা টলা সব শুকায় গেল। এমসিকিউর জন্য কি বই পড়বো না নোট পড়বো? নোট পড়ো, বই পড়ো, নোট পড়ো আগে, তারপর বই পড়ো। কিছু তো বাকি নেই, বইয়ের কিছু বাকি আছে নাকি দেখো। আচ্ছা দেখো, মিওসিসে আমাদের জননকোষ সৃষ্টি হয়, জননাঙ্গ সৃষ্টি, জননকোষের সংখ্যা বৃদ্ধি মাইটোসিসে হয়। মিওসিসের গুরুত্ব পরীক্ষায় কিন্তু আমাদের হচ্ছে গ গহ আকারে আসবে, গ বা গহতে মিওসিসের গুরুত্ব আসবে। জননকোষ সৃষ্টি, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, ওইখানে বলছিলাম ক্রোমোজোম সংখ্যা সমতা রক্ষা করা। যে প্রজাতি বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা কেবলমাত্র এই প্রক্রিয়ার জন্যই সম্ভব হয়েছে। দেখো, হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে মায়োসিস ঘটে, যদি না ঘটতো তাহলে হ্যাপ্লয়েড জীব থেকে ডিপ্লয়েড জীব তৈরি হয়ে যেত। চিন্তা করে দেখো, এই যে আমরা এই পড়ে আসছি, যে আমরা এই জায়গায় কই গেল এটা, আমরা পড়ে আসছি এখানে, কি পড়ছি, কই পড়ছি, আরে আমরা যে ফ্লো চার্ট শিখলাম, কই গেল ফ্লো চার্ট, এই যে ফ্লো চার্ট, হারায় গেছে। এই যে দেখো, হ্যাপ্লয়েড জীবের এই জাইগোটে যদি মায়োসিস না ঘটতো, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে যদি মায়োসিস না ঘটতো, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে যদি মায়োসিস না ঘটতো, তাহলে কি হতো? জনন মাতৃকোষ ডিপ্লয়েড, জননকোষ ডিপ্লয়েড, শুক্রাণু ডিপ্লয়েড, ডিম্বাণু ডিপ্লয়েড, জাইগোট হয়ে যেত টেট্রাপ্লয়েড। তাইলে তো আমাদের হচ্ছে মানুষের বাচ্চা থেকে হাতির বাচ্চা তৈরি হতো, মানুষের বেবি থেকে হাতির বেবি তৈরি হতো, ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে গেলে। তাহলে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা এর কাজ। এবং ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার মাধ্যমে কি হয়েছে? মানুষের সন্তান মানুষই তৈরি হচ্ছে, কারণ ক্রোমোজোম সংখ্যা সমান, প্রজাতির সক্রিয়তা রক্ষা হচ্ছে। এখানে ক্রসিং ওভারে অংশের বিনিময়ের কারণে ক্রোমোজোমের মধ্যে চেঞ্জ আসতেছে একটা, সেই ক্রোমোজোমাল চেঞ্জের কারণে বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে। এই যে বৈচিত্র্যের প্রকাশ, এটাকে বলা হয় অভিব্যক্তি। বৈচিত্র্যের প্রকাশ এটাকে বলে অভিব্যক্তি। যে আমাদের এই যে ক্রোমোজোমে কিসের কারণে, ক্রোমোজোমে হচ্ছে এই ক্রসিং ওভারের কারণে, ক্রোমোজোমের অংশের বিনিময়ের কারণে বৈচিত্র্য সৃষ্টি হয়। সেই বৈচিত্র্য প্রকাশকে মায়োসিস আনে বৈচিত্র্য, আর বৈচিত্র্য আনে অভিব্যক্তির ধারা এবং প্রভাব। এই বৈচিত্র্যের যে প্রকাশ, এটাকে অভিব্যক্তি বলে। গ্যামিট সৃষ্টি এবং বংশবৃদ্ধি, এই ডিপ্লয়েড জীবের মায়োসিসের মাধ্যমে গ্যামিট সৃষ্টি হয়, গ্যামিটের মাধ্যমে কিন্তু বংশবৃদ্ধি হয়। যৌনুক্রম জিনিসটা কি? হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনুক্রম বলি। সো হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন কি কখনো মায়োসিস ছাড়া সম্ভব হতো না। মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা কিন্তু আমাদের এই মায়োসিসের মাধ্যমেই সম্ভব হয়েছে। মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা কিন্তু কিসের মাধ্যমেই সম্ভব হয়েছে? মায়োসিসের মাধ্যমেই সম্ভব হয়েছে। সো মায়োসিসের গুরুত্ব কিন্তু আমাদের জন্য অপরিসীম। এই মায়োসিসের গুরুত্ব কিন্তু পরীক্ষায় আসবে এবং আসবে। এটা মাথায় ঢুকায় ফেলো। ক্রসিং ওভার, এরপর আমাদের যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে ক্রসিং ওভার পরীক্ষার মধ্যে আসে, এবং ক্রসিং ওভার পরীক্ষার মধ্যে গহের একটা ম্যাটেরিয়ালস। ক্রসিং ওভারটা আমাদের পরীক্ষার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ক্রসিং ওভার, এটা আবিষ্কারক হচ্ছে থমাস হান্ট মর্গান। এটা আবিষ্কারক হচ্ছে থমাস হান্ট মর্গান। কত সালে আবিষ্কার করে? 1909 সালে আবিষ্কার করে। আবিষ্কারক 1909 সালে থমাস হান্ট মর্গান। কার মধ্যে আবিষ্কার করে? ইক্ষু উদ্ভিদে। আলহামদুলিল্লাহ, ইক্ষু উদ্ভিদে প্রথম আবিষ্কার করে, ইক্ষুতে। আচ্ছা, এই ক্রসিং ওভারের সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে হোয়াইট হাউস মডেল। আমরা হোয়াইট হাউস মডেলটাই পড়বো। তোমাদের বইয়ে খুব অল্প করে লেখা আছে হোয়াইট হাউস মডেল। তো ধাপ
এক নাম্বার হচ্ছে জাইগোটিন দশায় হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি এসে, পরীক্ষায় আমারটা লিখবা, ঠিক আছে? তোমাদের বই অনেক শর্ট করে লেখা। হোয়াইট হাউস মডেলটা আমি তোমাদের পড়ায় দিচ্ছি। ক্রসিং ওভারের সবচেয়ে জনপ্রিয় মডেল হোয়াইট হাউস মডেল। জাইগোটিন দশায় ক্রোমোজোম, আমাদের হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি এসে, জাইগোটিন দশায় হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি এসে বাইভ্যালেন্ট ক্রোমোজোম তৈরি করে, বাইভ্যালেন্ট ক্রোমোজোম তৈরি করে, বাইভ্যালেন্ট ক্রোমোজোম গঠন করে, বাইভ্যালেন্ট ক্রোমোজোম গঠন করে, বাইভ্যালেন্ট ক্রোমোজোম গঠন করে। ভেরি গুড। 2 নম্বর কথা কি? 2 নম্বর কথা হচ্ছে এই বাইভ্যালেন্ট ক্রোমোজোম অনুদৈর্ঘ্য বিভাজিত হয়ে ক্রোমাটিড, বিভাজিত হয়ে 4টা ক্রোমাটিড গঠন করে, 4টা ক্রোমাটিড গঠন করে, 4টা ক্রোমাটিড গঠন করে, একে টেট্রাড বলে। একে কি বলি? একে বলি টেট্রাড বলে। আচ্ছা, বাইভ্যালেন্ট ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের একই অংশ ভাঙে এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের প্রভাবে, কোন এনজাইমের প্রভাবে? এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের প্রভাবে, এবং ভাঙা অংশ পরস্পর বিনিময় হয়ে জোড়া লেগে যায়, আবার জোড়া লাগে লাইগেজ এনজাইমের প্রভাবে, এবং এক্স আকৃতির কায়াজমা গঠন করে, এক্স আকৃতির কায়াজমা গঠন করে, কায়াজমা গঠন করে, ঠিক আছে? তাইলে ধাপ 1 আমাদের জাইগোটিন দশায় হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি বাইভ্যালেন্ট ক্রোমোজোম গঠন করে, ক্রোমোজোম পাশাপাশি এসে বাইভ্যালেন্ট ক্রোমোজোম গঠন করে। তারপর হচ্ছে বাইভ্যালেন্ট ক্রোমোজোম অনুদৈর্ঘ্য বিভাজিত হয়ে 4টা ক্রোমাটিড গঠন করে, একে টেট্রাড বলে। বাইভ্যালেন্ট ক্রোমোজোম দুটি নন সিস্টার ক্রোমাটিড একই অংশ ভাঙে এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের প্রভাবে, ভাঙা অংশ পরস্পর বিনিময় হয়ে জোড়া লাগে লাইগেজ এনজাইমের প্রভাবে, এক্স আকৃতির কায়াজমা গঠন করে। 4 নম্বর হচ্ছে যে ডিপ্লোটিন দশায় বিকর্ষণের ফলে প্রান্তীয়করণ শুরু হয় ও ডায়াকাইনেসিসেও চলতে থাকে, এবং সর্বশেষে আমাদের মেটাফেজ 1 দশায় ট্র্যাকশন ফাইবারের প্রভাবে ফাইবারের টানে বাইভ্যালেন্ট ক্রোমোজোম আলাদা হয়, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের হোয়াইট হাউস মডেলের ক্রসিং ওভারের 5টা স্টেপ। এই 5টা স্টেপ পরীক্ষার হলে সুন্দর করে লিখতে হবে, আর ক্রসিং ওভারে একটা ছবি সুন্দর করে আঁকতে হবে। এটা আঁকায় দিচ্ছি, আগে এই স্টেপগুলা আমরা লিখে ফেলি। উদ্ভিদ ভুট্টা হবে, লিখে দিছি, ভুট্টা হলে ভুট্টা হবে, ভুট্টা, হ্যাঁ, ভুট্টা।
ঠিক আছে, লেখা হয়েছে, লেখা হয়েছে। ওকে, এখন ছবিটা যদি আমরা আঁকি, ছবিটা একদম ইজি একটা ছবি, ছবিটা একদম ইজি একটা ছবি, দুনিয়ার সবচেয়ে ইজি ছবির মধ্যে এই ছবিটা হচ্ছে যে নাম করে নিবে। তো এ বি সি, তারপর হচ্ছে ডি ই এফ, এখানের অংশকেও হচ্ছে এখানের অংশকেও হচ্ছে আমরা এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, এদিক থেকে হচ্ছে ডি প্রাইম, ই প্রাইম, এফ প্রাইম, দুই পাশে সেম কথা, এপাশে হচ্ছে ডি প্রাইম, ই প্রাইম, এফ প্রাইম, এপাশে হচ্ছে ডি ই এফ, এ বি সি। সো এই বরাবর ভাঙে, এই বরাবর ভাঙে এবং অংশের বিনিময় হয়, এই বরাবর ভাঙেও অংশের বিনিময় হয়, এবার আবার ভাঙেও অংশের বিনিময় হয়। ঠিক আছে, এবার আবার ভাঙেও অংশের বিনিময় হয়। সো এই বরাবর ভেঙে অংশের বিনিময় হয়। এ বি অংশটা হচ্ছে আমাদের কি হয়, এ বি অংশটা হচ্ছে যে এটা ভেঙে যায়, ওইটার এ প্রাইম বি প্রাইম এই পাশে চলে আসে, আর হচ্ছে তো হচ্ছে এটা হয়ে যায় হচ্ছে আমাদের এই এ প্রাইম বি প্রাইম অংশ এখানে চলে আসে, এ প্রাইম বি প্রাইম সি ডি ই এফ, আর এখানে চলে যায় এ বি অংশ, এ বি সি সি প্রাইম ডি প্রাইম ই প্রাইম এফ। তো অংশের বিনিময়টা এখানে দেখাইছে যে আমাদের এটা হচ্ছে ক্রসিং ওভার। এটা কি ক্রসিং ওভার, এটা কি চিত্র ক্রসিং ওভার। এখানে হচ্ছে ক্রসিং ওভারের ফলে বিনিময়কৃত অংশ, ক্রসিং ওভারের ফলে, ক্রসিং ওভারের ফলে বিনিময়কৃত অংশ, ক্রসিং ওভারের ফলে বিনিময়কৃত অংশ, বিনিময়কৃত অংশ, ক্রসিং ওভারের ফলে বিনিময়কৃত অংশ, চিত্র ক্রসিং ওভার। আচ্ছা, আমরা কি পরীক্ষায় হচ্ছে কালারিং পেন্সিল ইউজ করব কিনা? না, তোমরা কালারিং পেন্সিল ইউজ করবে না, তোমরা এ বি দিয়ে বুঝাবা। আর ভাই আগেরগুলা আমরা কালারিং পেন্সিল কিভাবে ইউজ করব, তো এখানে তোমরা পেন্সিল ব্যবহার করবা। একটাকে হচ্ছে তোমরা পেন্সিলে হচ্ছে কালো করবা, আর একটাকে পেন্সিলে কালো করবা না। মানে ধরো তোমার সাদা পেন্সিল, তাই তো, এরকম তো, তাহলে একটা কালো পেন্সিল তুমি একটাকে এরকম আঁকবা। আচ্ছা দাঁড়াও, আমি তোমার হচ্ছে সাদা পেজেই দেখাই জিনিসটা কিভাবে তুমি আঁকবা। তোমার মনে হইতে পারে যে ভাইয়া আমি কেমনে কি করবো, আহো তোমার দেখাই তুমি কেমনে কি করবা। এই যে ধরো তোমার কালো পেন্সিল, তো কালো পেন্সিল দিয়ে তুমি এই আঁকলা একটা, আর হচ্ছে আরেকটাকে তুমি হচ্ছে যে এইভাবে মার্ক করে দাও, এভাবে মার্ক করে দিও, এভাবে মার্ক করে দাও যে এই ক্রোমোজোমটাকে তুমি এভাবে মার্ক করলা, অথবা তুমি পুরাটাকে হচ্ছে যে ব্ল্যাক করলা, এভাবে মার্ক করলা। তো তুমি এইভাবে ডিফারেন্সিয়েশনটা ক্রিয়েট করবা, এভাবে ডিফারেন্সিয়েশনটা তুমি ক্রিয়েট করবা। ঠিক আছে, আচ্ছা এখন এই যে ক্রসিং ওভার হইলো, এই ক্রসিং ওভারের গুরুত্ব কি কি আছে? অনেক গুরুত্ব। ক্রসিং ওভারের ফলে কি হয়, ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হয়, ফলে জেনেটিক্যাল ডিফারেন্স ক্রিয়েট হয়। এই জেনেটিক্যাল ডিফারেন্সের কারণে বৈশিষ্ট্যের পরিবর্তন আসে, বৈশিষ্ট্যের পরিবর্তনের কারণে বৈচিত্র্য আসে, বৈচিত্র্য হলে নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা হয়, কখনো নতুন নতুন প্রজাতি হয়। এই ক্রসিং ওভারের মাধ্যমে আমরা ক্রসিং ওভার করে বিভিন্ন উন্নত প্রজাতি সৃষ্টি করতে পারি। ক্রসিং ওভারের ফলে দেখা যায় বংশগতি ও চরিত্রে পার্থক্য আনা যায়। ল্যাংড়া আম আর হচ্ছে হাড়িভাঙা আম, দুইটার মধ্যে মিল করলে, দুইটার মধ্যে যদি আমি প্রজনন ঘটাই, তখন এই ক্রসিং ওভারের কারণে দুইটা বৈশিষ্ট্যের মিলবন্ধন হয়ে নতুন আরেকটা হচ্ছে ভালো জাতের
সৃষ্টি হয়। ক্রসিং ওভারের গুরুত্ব অনেক ইম্পর্টেন্ট। জিন ম্যাপিং আমার পুরা বডিতে, এটা এবার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2023-24 প্রশ্ন, যে জিন ম্যাপিংয়ে কে সাহায্য করছে? জিন ম্যাপিংয়ে ক্রসিং ওভার সাহায্য করে। ক্রোমোজোম দেহে জিনের রেখাকার বিন্যাসের অবস্থান বা জিন ম্যাপিং তোমার পুরা বডিতে ক্রোমোজোম কিভাবে আছে সেটা দেখার জন্য এইটা দরকার হয়। ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয়, কোন ক্রোমোজোম কোথায় আছে সেটাও ক্রসিং ওভার ব্যবহার করে তৈরি করা যায়। জেনেটিক্যাল ম্যাপ, ওই যে ক্রোমোজোম ম্যাপ বা জিন ম্যাপ, সেটা তৈরিতে সাহায্য করে। এবং ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভ্যারিয়েশন তো সৃষ্টি হয়। তাইলে ক্রসিং ওভারের ফলে আমাদের অংশের বিনিময় হয়, ফলে জিনগত পরিবর্তন হয়। জিনগত পরিবর্তনের কারণে বৈশিষ্ট্যগত পরিবর্তন, বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে বৈচিত্র্য আসে, সৃষ্টি হয় নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা। ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য বিশিষ্ট নতুন প্রকরণের সৃষ্টি হয়। কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটায় বংশগতির পরিবর্তন আনা যায়। ক্রসিং ওভারের কারণে হচ্ছে যে আমাদের গবেষণার গুরুত্ব আছে, জিনের অবস্থান নির্ণয়, জেনেটিক ম্যাপ তৈরি করা, এগুলা ক্রসিং ওভারের মাধ্যমে করা যায়। এখন খেয়াল করে দেখো, আমাদের মাইটোসিস মায়োসিসের একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে 13-14টা পয়েন্ট আছে, এটা কিন্তু 5 স্টার। আমরা সবই এই জায়গায় জানি, এটা 5 স্টার আমাদের হচ্ছে জিনিস, 5 স্টার জিনিস আমাদের। আর এখানে একটা জিনিস হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন ইন্টারফেস 10, এখানে প্রোফেজ বলা আছে, এটা ইন্টারফেস হবে, এটা প্রোফেজ বলা আছে, এখানে ইন্টারফেস হবে। সো এই মাইটোসিস মায়োসিসের পার্থক্য কিন্তু আমাদের জানতেই হবে। এখন আসো যে ভাইয়া সবই তো পড়লাম, এইচএসসি সামনে পড়ায় দিলেন পুরা বই, সিকিউ কি আমি পারমু কিনা? সিকিউ পারার জন্য তো আইসি, আপনার তো এত গল্প শুনতে আসি নাই, আসো দেখি সিকিউ পারি কিনা। ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন, অ্যামাইটোসিস কাকে বলে? আমার থেকে ভালো কেউ পারে না। মাইটোটিক ইন্ডেক্স কাকে বলে? আমার থেকে ভালো কেউ পারে না। উদ্দীপকে উল্লেখিত বাবা মার চরিত্রের মিশ্রণ গঠনকারী অঙ্গাণুর গঠন বিশ্লেষণ করো। এখানে অঙ্গাণুর গঠন জানতে চাইছে। এখানে কি বলছে? উদ্দীপকে উল্লেখিত বাবা মার চারিত্রিক মিশ্রণ গঠনকারী অঙ্গাণু। চারিত্রিক মিশ্রণ গঠনকারী অঙ্গাণু আসলে বেসিক্যালি ক্রোমোজোম। ক্রোমোজোম তো বলা যায় না, নিউক্লিয়াস। অঙ্গাণু বললে নিউক্লিয়াস আসবে, অঙ্গাণু বললে কি আসবে? নিউক্লিয়াসের বর্ণনা তোমাকে দিতে হবে। সেটা প্রথম অধ্যায়ের প্রশ্ন, আমরা প্রথম অধ্যায়ে পড়ি নাই। উদ্দীপকের উল্লেখিত কোন পদ্ধতি সংগঠনের জন্য সন্তানদের মধ্যে আমাদের বৈশিষ্ট্যের মিশ্রণ পরিলক্ষিত হয়? বলো, কিসের কারণে সন্তানদের মধ্যে বৈশিষ্ট্য মিশ্রণ দেখা গেছে? কোন পদ্ধতির কারণে সন্তানদের বৈশিষ্ট্যের মিশ্রণ দেখা গেছে? ঘ নাম্বার কি বলবো? ঘ নাম্বারের উত্তর কি? কোন পদ্ধতি সংগঠনের জন্য সন্তানদের আমাদের বৈশিষ্ট্যের মিশ্রণ দেখা গেছে? কোনটা? ক্রোমোজোম তো কোনো অঙ্গাণু না, সো ক্রোমোজোমকে আলাদাভাবে এখানে অঙ্গাণু বললে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের ডিটেলস দিতে হবে। ক্রসিং ওভার, তাহলে এটা কি? ক্রসিং ওভার, ক্রসিং ওভার, ক্রসিং ওভার, ঠিক আছে, ওকে। নেক্সট সামনে যদি যাই, যে আমাদের হচ্ছে যে এই প্রথমটা কি? এম কি আর এন কি? বলো, এম কি আর এন কি? এম, এম কি আর এন কি? এম কি আর এন কি? বলো, এম কি আর এন কি? এম হচ্ছে মাইটোসিস আর এন হচ্ছে মিওসিস। সিনেপসিস কি? আমি পারি। মুক্ত নিউক্লিয়ার বিভাজন কি? আমি পারি। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস জানায় রাখি, তোমরা যারা আগ্রহী বাচ্চা আছো তাদেরকে একটা জিনিস জানায় রাখি, সেটা হচ্ছে আমাদের একটা বই আছে, সেটা হচ্ছে ক খ সাজেশন বুক। তোমাদের অনেকের ক খতে সমস্যা, যে সব পারো বাট ক খ পারো না, সব পারো কিন্তু ক খ পারো না, তাদের জন্য কিন্তু আমাদের একটা ক খ সাজেশন বুক আছে। এই ক খ সাজেশন বুকটা তোমরা কিন্তু কিনতে পারো, ডেলিভারি চার্জ এখন ফ্রি দিচ্ছি আমরা, 499 টাকা এই বইটা বিক্রি হচ্ছে। আমাদের এই বইটার 658 পিস আছে, এরপর আর বই ছাপানো হবে না। ক খ এর স্পেশাল সাজেশন বুক 499 টাকা দিয়ে, এবং এখানে ক খ সাজেশন আছে, প্লাস হচ্ছে তোমার ওই কি বলে এটাকে কি ম্যাথ এমসিকিউ প্র্যাকটিসের জন্য আছে। এই বইটার এই যে ডেমো দেওয়া আছে, ডেমো দেখে এই বইটা কিনতে পারো তোমরা চাইলে। এটা আমাদের পূর্ণতা ব্যাচের পেইড ব্যাচের বই, এটা জাস্ট আমরা তোমাদের কাছে এই বইটা জাস্ট বিক্রি দিচ্ছি আমাদের পেইড ব্যাচের বইয়ের মধ্যে। এই যে দেখো, এইভাবে আমরা ক খ সাজাই দিছি। সাজেশন বই মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক খ, যেগুলো আসার সম্ভাবনা আমাদের কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি, সেই ক খগুলো আমরা এভাবে কিন্তু সাজাই দিছি, ক খ। সো ক খ নিয়ে যারা আটকাও, ক খতে যারা আটকাও, তারা কিন্তু এই বইটা দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম,
ওকে, যেখানে আমরা ছিলাম এই আমাদের ব্যাটেলস অফ বায়োলজিতে পোস্ট পাবা। আচ্ছা, এখানে বলছে তাহলে গ কি বলছে, উদ্দীপকে উল্লেখিত এম এর তৃতীয় দশা, এম এর তৃতীয় দশা কি আমাদের মেটাফেজ, এম এর তৃতীয় দশা কি মেটাফেজ। ওকে, যৌন জননক্ষম উদ্দীপকের জীবের দৈহিক বৃদ্ধি ও বংশধর সৃষ্টিতে উদ্দীপকের প্রক্রিয়া এম ও এন পরস্পরের উপর নির্ভরশীল। যৌন জননক্ষম জীবের দৈহিক বৃদ্ধি ও বংশধর সৃষ্টিতে এম ও এন পরস্পর নির্ভরশীল। সো এখানে বেসিক্যালি তোমাকে মাইটোসিস এন্ড মিওসিসের গুরুত্ব চাইছে, মাইটোসিস এন্ড মিওসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব যে আমাদের মাইটোসিসটা আমাদের দৈহিক বৃদ্ধির জন্য, বংশধর জননাঙ্গ সৃষ্টি, জনকোষের সংখ্যা বৃদ্ধি, মাইটোসিসের 5টা গুরুত্ব দিবা, মিওসিসের 5টা গুরুত্ব দিবা। তারপরের প্রশ্ন যদি দেখি যে এখানে এ হচ্ছে ক্রোমোজোম আর বি কোন দশা বলো তো, এ হচ্ছে ক্রোমোজোম আর বি কোন দশা, এ হচ্ছে আমাদের চিত্র এ কি, চিত্র এ ক্রোমোজোম, চিত্র এ ক্রোমোজোম, চিত্র বি কোন দশা, চিত্র বি কোন দশা, চিত্র বি কোন দশা বলো। হোয়াইট হাউস মডেল কেন বলা হয় এটা আমি পরে বলবো, ঠিক আছে, একটা ছোট্ট ভিডিও দিয়ে বুঝাই দিব হোয়াইট হাউস মডেল কেন বলা হয়। হ্যাঁ, আচ্ছা, অ্যান্টিকোডন, এটা অ্যান্টিকোডন আর ট্রান্সক্রিপশন, এটা আমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন। বি আমাদের কোন দশা, দুই এক পেজের ছবি না, আমাদের পুরো ইয়াই দেওয়া আছে, ডেমোই দেওয়া আছে। এই যে এখানে দেখো যে বইয়ের ডেমো 27 পেজ দেওয়া আছে, অর্ডার করবা এই লিঙ্ক থেকে, বইয়ের ডেমো দেওয়া আছে, গুগল ফর্ম লিঙ্ক কিভাবে অর্ডার করতে হবে সবকিছু দেওয়া আছে। ব্যাটেলস অফ বায়োলজি পেজে গেলে পেয়ে যাবা, আমি লিঙ্কটা শেয়ার করে দিব না। আচ্ছা, এখানে আসো, যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে বি এর পরবর্তী, বি কোন ধাপ, বি হচ্ছে এইখানে ল্যাপটোটিন ধাপ বলছে কে রে, বি রে ল্যাপটোটিন ধাপ কেডায় বলছে, বি কে ল্যাপটোটিন ধাপ কে বলছে, ওরে আচার দিয়া ফাটায় ফেলবো, সুজুতা দাস রয় এ বলছে ল্যাপটোটিন। এই চোখ কি আসমানের রেখা ক্লাস করছিস, কই কেডায় ল্যাপটোটিন বলছে, দাঁড়া, এই প্যাকাইটিন বলছে, এই তিশা চোখ কি আসমানের কই রেখা চোখ ক্লাস করছিস এখানে। তারপর হইছে আবার এখানে আর কে জানি বলছে, ওদের কমেন্ট কই চলে গেছে, ওদের এমন মাইক দেওয়া দরকার, সামিয়া প্রীতি, তারপর হইছে এখানে ইফতেখার দিহান, এত কষ্ট করে পড়ানোর পর তোরা এখন এটারে লেপটোটিন দশা বললি, তোদের পিঠে সোজা করে ফেলতে হবে একদম, মানে এখন যদি সামনে থাকতে একদম আম গাছের ঠালা বের করে পিটাইতাম। এটা বাইভ্যালেন্ট ক্রোমোজোম আছে, বাইভ্যালেন্ট ক্রোমোজোম দেখার পর কোন মাথায় তোর হচ্ছে যে এটা প্যাকাইটিন দশা আসে, এত কষ্ট করে পড়ানোর পর এটা প্যাকাইটিন কেমনে বললা তোমরা। এটা আমাদের হচ্ছে কোন দশা, এটা হচ্ছে লেজে পাড়া, 2 নাম্বার যে দশা জাইগোটিন, 2 নাম্বার যে দশা জাইগোটিন, এটা জাইগোটিন, বাইভ্যালেন্ট ক্রোমোজোম আছে, টেট্রাড গঠন হয়নি এখনো। এখন পরবর্তী ধাপ, এর পরবর্তী ধাপ জানতে চাইছে, চিত্র বি এর পরবর্তী ধাপ তাহলে কি হবে, প্যাকাইটিন হবে। ওকে, ভেরি গুড। কোষ বিভাজনে চিত্র এর গুরুত্ব, চিত্র এর ভূমিকা বিশ্লেষণ করো। কোষ বিভাজনে চিত্র এর ভূমিকা, ক্রোমোজোমের কি কি ভূমিকা আছে কোষ বিভাজনের ক্ষেত্রে বলো তো, ক্রোমোজোমের ভূমিকা জানতে চাইছে কোষ বিভাজনে। সো তুমি যে কোনো একটা দশা নিয়েই কথা বলো, তুমি হচ্ছে যে মাইটোসিস নিয়ে কথা বলো, যে মাইটোসিসের যে 5টা ধাপ নিয়ে ছোট ছোট করে কথা বলো, যে প্রোফেজে ক্রোমোজোমটা আমাদের জলবিয়োজনের কারণে ক্রোমোজোমটা খাটো মোটা হয়, মেটাফেজে হচ্ছে যে ক্রোমোজোমগুলা হচ্ছে যে স্পিন্ডল তন্তুর সাথে লেগে থাকে, মেটাফেজে ক্রোমোজোমগুলা কুণ্ডলিত হয়ে আরো মোটা খাটো হয়ে আমাদের হচ্ছে যে ইয়া অঞ্চলে অবস্থান করে, এরপরে বিভাজিত হয়, অ্যানাফেজে ভিএল যে আকৃতি প্রাপ্ত হয়, আবার এরপর জলবিয়োজন আবার সূত্রাকার হয়ে যায়। সো এখানে বেসিক্যালি ক্রোমোজোমের ভূমিকা বলতে তুমি মাইটোসিসের সব ধাপ বর্ণনা করবা, মাইটোসিসের ধাপ বর্ণনা করে দিবা, মাইটোসিসের ধাপ বর্ণনা করে দিয়ে এখানে ক্রোমোজোম কথাগুলো হাইলাইট করবা, নীলকালি দিয়ে ক্রোমোজোম কথাগুলো লিখবা, তাইলে দেখা যাবে যে এখানে কোষ বিভাজনে এর ভূমিকা, ক্রোমোজোমের ভূমিকা তুমি বলে ফেলতে পারছো। সো পরীক্ষার হলে চেষ্টা করবে এরকম ভূমিকা টাইপের প্রশ্ন ইগনোর করতে, কারণ এই প্রশ্ন দিলে মার্ক কম পাবা। 4 নম্বরের প্রশ্নের জন্য 5টা ছবি আঁকতে হবে। এরপরে দেখো কুমিল্লা বোর্ডে কি, যশোর বোর্ডে সবসময় জাউরা মার্কার প্রশ্ন করে। আচ্ছা, এরপর দেখো যে আমাদের কুমিল্লা বোর্ডে প্রশ্ন আসছে প্রান্তীয়করণ কি। আমি জানি প্রান্তীয়করণ কি, প্রান্তীয়করণ হচ্ছে বিকর্ষণের ফলে কায়াজমাটা ক্রোমোজোমের প্রান্তের দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলে। মাইটোসিস কোষে বিভাজনে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে কেন, কারণ সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় তাই সমান থাকে। আচ্ছা, এখানে বলছে কোষ বংশবিদে ডক্টর নাসরিন পিয়াজের মূল ও পরাগধানী স্লাইড পর্যবেক্ষণ করলে মূলের স্লাইডে প্রাপ্ত
প্রাপ্ত কোষের ক্রোমোজোম সংখ্যা পরাগধানীর কোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ। তার মানে মূলে হচ্ছে ডিপ্লয়েড, মূল হচ্ছে ডিপ্লয়েড আর পরাগধানী হচ্ছে হ্যাপ্লয়েড। স্বাভাবিক পরাগধানী আমাদের কি, পরাগধানীর মধ্যে হচ্ছে পরাগ রেণু থাকে, সো পরাগধানীটা আমাদের হ্যাপ্লয়েড হবে, জনন কোষ সেটা আসলে। তাহলে আমাদের বলছে উদ্দীপকের প্রথম স্লাইডে পর্যবেক্ষণকৃত বিভাজনটির বৈশিষ্ট্য বর্ণনা করো, বিভাজনটির গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে প্রথমটা হচ্ছে প্রথম স্লাইডে পর্যবেক্ষিত বিভাজনটির। তাহলে প্রথম স্লাইডে আছে হচ্ছে আমাদের মূলের স্লাইড, মূলের মধ্যে থাকে ডিপ্লয়েড, তাহলে সেখানে হবে কি আমাদের বলছে যে মূলের স্লাইডে প্রাপ্ত কোষের ক্রোমোজোম সংখ্যা পরাগধানীর কোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ। তাহলে প্রথম স্লাইডে আমাদের কি আছে, পেঁয়াজের মূল, এটা ডিপ্লয়েড। আর দ্বিতীয় স্লাইডে আছে আমাদের কি, পরাগধানী, এটা বেসিক্যালি হ্যাপ্লয়েড জিনিস। এখন আমাকে বলছে যে প্রথম স্লাইডে পর্যবেক্ষিত বিভাজনটির বৈশিষ্ট্য বর্ণনা করো, আর পরেরটা বলছে দ্বিতীয় স্লাইডে। তাহলে এটা হচ্ছে মাইটোসিসের বৈশিষ্ট্য, মাইটোসিসের বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে মিওসিসের হচ্ছে গুরুত্ব। তাহলে মাইটোসিসের বৈশিষ্ট্য, মিওসিসের গুরুত্ব, আমি পারবো। আচ্ছা, এখানে প্রশ্ন কি, মেটাকাইনেসিস কি? আমি পারি ক্রোমোজোমগুলোর বিষুবীয় অঞ্চলে থাকাকে মেটাকাইনেসিস বলে। এখানে গ আর ঘ আমাকে বলো দেখি, গ আর ঘ কি আমাকে বলতে পারো কিনা। কোষ বিভাজন এ কি আর কোষ বিভাজন বি কি আমাকে বলো। এগুলো আমি কিন্তু সব পড়ায় দিছি, কোষ বিভাজন এ আর কোষ বিভাজন বি। এ কি আর বি কি? এ হচ্ছে আমাদের মাইটোসিস, ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড, মাইটোসিস, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, মিওসিস। আচ্ছা, তাইলে আমাদের এখানে এ দ্বারা নির্দেশিত কোষ বিভাজনের চতুর্থ ধাপটা আমাদের জানতে চাইছে। তাহলে গ উত্তর কি হবে বলো আমাকে। আর বলছে কোষ বিভাজনে এ আর বি এর মধ্যে তুলনা, মাইটোসিস ভার্সেস মিওসিস। গ এর উত্তর দাও। গ এর উত্তর কি, কোন দশা চাইছে? অ্যানাফেজ দশা চাইছে, তাই না? অ্যানাফেজ। প্রকৃত কোষের জীবের দৈহিক বৃদ্ধি এক ধরনের কোষ বিভাজনের মাধ্যমে হয়, আবার অন্য এক ধরনের কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষের সৃষ্টি হয়। ক্যারিওকাইনেসিস কি আমরা জানি, অনিয়ন্ত্রিত মাইটোসিস বলতে কি বোঝায় আমরা জানি। উদ্দীপকের প্রথম ধরনের কোষ বিভাজনের চতুর্থ দশা, প্রথম ধরনের কোষ বিভাজন মাইটোসিস, মাইটোসিসের চতুর্থ দশা মানে অ্যানাফেজ। আইক্কা শিখাইছি, না পারলে মাথার মধ্যে বাড়ি দিমু পরীক্ষার হলে তো যাবো। এবার আমি বাংলাদেশে থাকবো যে কয়দিন, পরীক্ষার হলে হচ্ছে যে কয়টা পরীক্ষায় যাব, বায়োলজি পরীক্ষার সময় ইনশাল্লাহ থাকবো, যাবো। যারা পরীক্ষার খারাপ দিবা এই পরীক্ষা খবর আছে। উদ্দীপকের দ্বিতীয় ধরনের কোষ বিভাজনের তাৎপর্য বিশ্লেষণ করে, মায়োসিসের তাৎপর্য, মিওসিসের তাৎপর্য, ঠিক আছে, ওকে। তারপরের প্রশ্ন যে আমাদের আই কি, জে কে কি বলো। দেখো কোন স্টেপের নাম বলতে না পারলে খবর আছে, আই এর ধাপের নাম কি, জে এর ধাপের নাম কি, আর কে হচ্ছে এর পরের ধাপ, এর নাম কি? ভাই রক্ত সঞ্চালন করতেছো, শেষ তো করতে হবে এটা, তারপর সে রক্ত সঞ্চালন শুরু করব। শেষ না করে কেমনে শুরু করব? আই হচ্ছে ল্যাপটোটিন, তাই না? ল্যাপটোটিন। যে হচ্ছে জাইগোটিন। কে কি, প্যাকাইটিন, ঠিক আছে।
ওকে, এখন হচ্ছে কে উপদশার ছবি জানতে চাইছে, দ্যাট মিন্স প্যাকাইটিনের ছবি, জীববত্র সৃষ্টিতে কোষ বিভাজনের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব। তাইলে আমাদের কোষ বিভাজন শেষ, সোনার বাংলাদেশ। কোষ বিভাজন ডান ফর সিকিউ, এমসিকিউ, বেসিক, এইচএসসি এন্ড অ্যাডমিশন। ডান। ঠিক আছে, তাইলে যারা বেসিক জানতে চাও কোষ বিভাজনের জেনে গেছো, যারা এইচএসসির জন্য পড়তে চাও পড়ে ফেলছো, যারা অ্যাডমিশন টেস্টের জন্য পড়তে চাও পড়া হয়ে গেছে। এই আমরা কোষ বিভাজনের জন্য যে 2টা লেকচার নিলাম আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রক্ত সঞ্চালন শুরু করব 11টা থেকে। 10টা 39 বাজে, আমি 20 মিনিটের ব্রেক নিবি, একটু খাবো দাবো। 11টা থেকে 12টা 1 ঘন্টা রক্ত সঞ্চালন পড়াবো। না পড়াইলে কালকে রক্ত সঞ্চালন আমি শেষ করতে পারবো না। তো আজকে আমি একটু রক্ত সঞ্চালনের আগায় রাখবো, যে রক্তকণিকা টনিকা এগুলো একটু আগায় রাখি। 11টা থেকে 12টা আমরা 1 ঘন্টা রক্ত সঞ্চালন পড়ায় দিব। তাহলে কালকে নেক্সট ক্লাসে আমাদের রক্ত সঞ্চালন চ্যাপ্টারটা শেষ করতে পারবো। কারণ আমার ডিলে করার কোনো সুযোগ নাই, কারণ আমি হচ্ছে এই 30 দিনের যে শিডিউল, এই শিডিউলে তোমাদের যদি শেষ করতে না পারি তাহলে আমি হয়তো থাকবো না, পাবা না আমাকে খুঁজে। সো আমরা 1 ঘন্টা পড়বো। 1 ঘন্টায় আগ্রহী বাচ্চা যারা আছো 20 মিনিট ব্রেক দিলাম, খাওয়া দাওয়া করে আসি আমরা। তারপর 11টা থেকে 12টা 1 ঘন্টা আমরা এই রক্ত সঞ্চালন পড়বো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার কোষ বিভাজন? সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে। ক্লাস করার জন্য ধন্যবাদ। 11টা বাজে আসতেছি আবার, হ্যাঁ, আর পিডিএফ আমি দিয়ে দিচ্ছি।